কি সমস্যা? আপনি আমার পেছনে পেছনে আসছেন কেন? ভয় নেই, আমি আপনার পিছু করছি না, আপনাকে হেল্প করার জন্যই এসেছি। ভাববেন না যে আমি কোনো বকাটে। কিন্তু আপনাকে দেখে আমার সুবিধার মনে হচ্ছে না। সেই তখন থেকে দেখছি আপনি আমাকে ফলো করছেন। ভয় নেই ম্যাডাম, আমি কোনো লম্পট বা লাফাঙ্গা ছেলে নই। আপনার বান্ধবী আমাকে পাঠিয়েছে। আমার বান্ধবী মানে আমার বান্ধবী কি? সারা ভাবির কথা বলছি। আসলে উনি আমার হবু ভাবি। আমার ভাইয়ের সাথেই আপনার বান্ধবীর বিয়ে, আই মিন ভাবির। তাহলে স্যার কেন আপনাকে পাঠাতে গেল? আপনি নাকি কি প্রবলেমে পড়েছেন, সেই জন্যই তো বললো আমি যেন এসে আপনাকে একটু হেল্প করি। কি সমস্যা বলুন তো আমাকে, আমি হেল্প করছি। আপনাকে দিয়ে হবে না। আপনি এই বিষয়ে হেল্প করতে পারবেন না। ওর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? আমি ওকে ফোন করে বললাম কাউকে পাঠাতে, আর আপনাকে পাঠাতে হলো? আরে বাবা, বলুন না কি সমস্যা, আমি দেখছি কি করা যায়। এরকমভাবে বলছেন যেন আমি আপনাকে খেয়ে ফেলবো। আসলে বলছিলাম যে আশেপাশে কোনো রুম ফাঁকা দেখতে পাচ্ছি না। আমার একটু প্রবলেম হয়েছে। ভাবির কথা মতো ঈশান একটা মেয়ের পিছন পিছন এসেছিল। অবশ্য ঈশান আগে থেকেই জানতো মেয়েটা ভাবির বান্ধবী। মেয়েটার পিছন পিছন কিছুটা আসতেই ভদ্রমহিলা ওর দিকে ফিরে রাগী চোখে তাকিয়েই এরকম প্রশ্ন করেছিল। তারপরে এরকম একটা কথা বললেও যার জন্যই ঈশানের মনে হতে লাগলো কি এমন কাজ যার জন্য মেয়েটা ওকে এরকম করে এড়িয়ে যেতে চাইছে। তাহলে মেয়েলি কোনো ব্যাপার, বিষয়টা ভেবেই ঈশান বলতে লাগলো। ও আচ্ছা, বুঝতে পেরেছি, মেইলি কোনো বিষয় তো। ঠিক আছে, আমি আমার কোনো মেয়ে কাজিনকে পাঠাচ্ছি, কিন্তু কাউকে আশেপাশে দেখা যাচ্ছে না, সবাই ব্যস্ত। আর এখন যদি ওদের গিয়ে বলি আপনাকে হেল্প করতে আসতে হবে, ওরা উল্টাপাল্টা কিছু একটা বানিয়ে দেবে শেষে। না না, থাক থাক, অন্য কাউকে ডাকতে হবে না। কিন্তু বিষয়টা যে কি করে বলি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আশেপাশে যখন লোকজন, আমি আপনাকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে লোকজনের আনাগোনাটা কম হবে। ঈশান মেয়েটার সামনাসামনি হেঁটে বেশ খানিকটা দূরে আসলো। ঈশানের এই বাড়ির প্রায় জায়গাগুলোই চেনা, আর চেনার কারণটা হচ্ছে ঈশান আগেও অনেকবার এসেছে ভাবির বাসা সারা ভাবির সাথে ভাইয়ার অনেক দিনের সম্পর্ক ছিল। আর ভাইয়া আব্বুকে বিয়ের কথাটা বলতে পারছিল না, তাই ঈশান তখন আব্বুকে নিজের ভাইয়ের প্রেম ভালোবাসার কথাটা জানাতেই আব্বু সবটা সত্যি কিনা জিজ্ঞেস করলে ভাইয়া আর বারণ করেনি। আব্বু মেয়ের আব্বু আব্বু মেয়ের আব্বু অর্থাৎ সারা ভাবির বাসাতে কথা বলেছিল, আর পারিবারিকভাবেই দুজনের বিয়েটা হচ্ছে। গত এক সপ্তাহ আগেই দুজনের বিয়ে ঠিক হয়। ঈশানকে এজন্য ভাবি এত এত ধন্যবাদ দিয়েছিল। ভাবি ঈশানকে খুব ভালো করেই চেনে আর বুঝতে পেরেছে ছেলেটা একটু বেশি সাহসী, তাই যেখানে নিজের ভালোবাসার কথাটা বলতে পারছিল না সেখানে কিনা ছোট ভাই হয়ে সেটা বলে দিল। যাই হোক, ঈশান এসে বাসার বাহিরে গার্ডেনে একটা সাইডে দাঁড়ালো। বিকেলের পরন্ত রোদে মেয়েটার চেহারাটা ঝলমল করছে। বারবার মনে হচ্ছে এত সুন্দরী একটা মেয়েকে সামনে থেকে দেখে যে কেউ পাগল হয়ে যাবে। আর তার উপর লেহেঙ্গা পরেছে, মেয়েটা দুহাত ধরে হাঁটছে। ঈশান কিছুক্ষণ যাবৎ মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা এসে ওর সামনে দাঁড়াতেই তখন ঈশান বলতে আরম্ভ করে। এখন বলুন কি সমস্যা হয়েছে, আমি আপনাকে হেল্প করব। আর এত ভয় পাবার কিছুই নেই। আপনি যতটা আমাকে লম্পট বদমাশ ভাবছেন ততটা বাজে আমি নই। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, না হয় ভাবির থেকে আমার সম্পর্কে জেনে নিন। মেয়েটা তারপরও ইতস্তত বোধ করতে লাগলো। বারবারই সব জিজ্ঞেস বারবারই সব জিজ্ঞেস করতে তখনও এক প্রকার বিরক্তি নিয়ে মেয়েটা বলতে লাগলো। না, মানে আসলে আমার লেহেঙ্গার পিছনের হুকটা না খুলে গেছে, কিছুতেই লাগাতে পারছি না। তাই ওকে আসতে বলেছিলাম, কিন্তু ও তো আসলো না, আপনাকে পাঠালো। এই সামান্য ব্যাপারে এত ইতস্তত বোধ করতে হয়? এমন করে বলছেন যেন পুরো লেহেঙ্গাটাই খুলে পড়ে গেছে। ঈশানের এমন দ্বারা কথাতে মেয়েটা বেশ খানিকটা রাগী চোখে তাকাতেই ঈশান কথা ঘোরানোর চেষ্টা করলো। ছেলেটা আশেপাশে তাকিয়ে তারপর মেয়েটার দিকে ফিরে বলতে লাগলো। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, আপনাকে যে কি করে হেল্প করি সেটাই বুঝতে পারছি না। এখন যদি কাউকে গিয়ে বলি অচেনা মেয়েকে একটু হেল্প করার জন্য রেখেছি, তাহলে সবাই উল্টাপাল্টা কিছু ভাববে। এখন আপনি বলুন আমি কি করতে পারি। ভাবি তো আমাকে পাঠালো, কিন্তু ভাবি তো জানে না তার বান্ধবী লজ্জাবতী লবঙ্গ লতিকা যে লজ্জাতে একদম লাউডগার মতো নেতিয়ে পড়েছে। এখন বলুন
আমি কি করতে পারি, নাকি আমি চলে যাব? মেয়েটা কিছু একটা ভেবে বেশ খানিকটা উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো। না না, যাবে না। অনেকক্ষণ যাবৎ ট্রাই করছি লাগানোর, পারছি না। তার উপরে এখন আপনাকে পাঠিয়েছে, আপনিও যদি চলে যান তাহলে আমি কি করে? আপনার যদি সমস্যা না থাকে তাহলে আমার দিকে ঘুরুন। আমি কথা দিচ্ছি আপনাকে বাজেভাবে কোনো টাচ করব না। আর সবচেয়ে বড় কথা, আমি মেয়েদের সম্মান করি। এমন না আমি বাজে একটা ছেলে। ভাবির থেকে আপনি জেনে নিন, অবশ্য জানার প্রয়োজন হবে না। আমি আপনার থেকে জুনিয়র। প্রেম ভালোবাসা করার জন্য আপনাকে না কখনো জ্বালাবো, আর না দ্বিতীয়বার আপনাদের সাথে আমার দেখা হবে। মেয়েটা বেশ খানিকটা লজ্জা নিয়ে সামনের দিকে ফিরল। ঈশান মাথাটা নিচু করে নিয়ে শুধু একবার দেখলো যে লেহেঙ্গার পিছনের অংশটার হুকটা খুলে গেছে। ঈশান এগিয়ে এসে এবার খুব আলতো করে হুকটা ধরল, যার কারণে নীলাশা টেরই পেল না ছেলেটা ওর এখন হুকটা লাগিয়ে দিয়েছে। কয়েক সেকেন্ডের নীরবতা, আর তারপর ঈশান নিজে থেকে বলতে আরম্ভ করলো। নিন, আপনার হুক লাগানো হয়ে গেছে। ঈশান কথাটা বলে সেখানে আর এক মুহূর্ত দেরি করেনি। অন্যদিকে নীলাশা ছেলেটা যাবার দিকে তাকিয়ে রইল। নীলাশা একদম আনমনে কিছু একটা ভেবে তারপর নিজের মনকেই গালিগালাজ করতে লাগলো। ভেবেছিল ছেলেটা সুযোগ পেয়ে বাজেভাবে স্পর্শ করবে। অন্য ৮-১০টা ছেলের মতো এই ছেলেটা নয়, নাকি ওর সামনে ভালো সাজার চেষ্টা করলো। তাছাড়া ভাবির বান্ধবী বলেই হয়তো কোনো প্রকার ঝামেলা করেনি। নীলাশাও সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ওর বান্ধবীর কাছে আসতেই খেয়াল করলো বান্ধবীকে সাজানো শেষ হয়ে গেছে। নীলাশা বেশ খানিকটা বিরক্তি নিয়ে সারার দিকে তাকালে মেয়েটা বলতে আরম্ভ করে। কী রে, কী সমস্যা? এরকম করে তাকাচ্ছিস কেন? আমি তো ঈশানকে পাঠিয়েছিলাম, নাকি তোর কাজ হয়নি বলতো? হয়েছে, এমন একটা কাজের জন্য শেষ পর্যন্ত তোর দেবরকেই পছন্দ হলো আমার পেছনে পাঠানোর জন্য। আমি আমি তোকে হেল্প করতে পাঠিয়েছি, প্রেম করতে না। আর তাছাড়া তুই চাইলে করতে পারিস। আমার দেবর কিন্তু দেখতে হেব্বি কিউট, ওর ভাইয়ের থেকে বেশি কিউট ঈশান। আর যদি আগে জানতাম আমার এত কিউট একটা দেবর আছে, তাহলে ঈশানের সাথে না, ইমনের সাথে না, ঈশানের সাথেই প্রেম করতাম। তোর যত সব বাজে বাজে কথা, ওরকম একটা পিচ্ছি ছেলের সাথে কেউ প্রেম করে? যত সব ফালতু কথা। সেদিন ঈশান আর নীলাশার প্রথমবার দেখা হয়েছিল, তাও সেটা ওর ভাইয়ের বিয়ের দিন। প্রথমবার সেটা দেখা হওয়ার পর মাঝে কেটে গেল কতগুলো দিন। বিয়ে দ্বিতীয় দিন ঈশান আর ওর ভাইয়া ভাবির সাথে যায়নি, তবে সপ্তম দিনের মাথায় যখন সেদিন এসেছিল সেদিন দেখেছিল ভাবির বাসায় উনি আর ওনার আম্মু আর একটা ভাই, তাছাড়া আর তেমন কোনো মেয়ে নেই। সেজন্য নীলাশার দিকে ছেলেটা তাকিয়ে একটু মজা করে বলেছিল। ভাবি, এটা কেমন কাজ হলো বলুন তো? কেন ভাইয়া, কি হয়েছে? কোনো সমস্যা কি? সমস্যা বলে সমস্যা? আপনার যে একটা বোন নেই সেটা আগে বলবেন না, তাহলে আমি কখনই বাসা দিয়ে আসতাম না। আহা, কি কাজ হলো বলো তো? আসলেই আমার একটা বোন নেই, যার সাথেই তোমার একটু প্রেম টেম করিয়ে দিতে পারতাম। দেখেছেন আমার কি কপাল, ভাইয়া এমন একটা মেয়ের সাথে প্রেম করলো যার একটা বোনই নেই। এখন কি করি বলুন তো? ভাবি বেশ খানিকটা আদুরে কণ্ঠে বলতে লাগলো। তুমি টেনশন করো না ভাইয়া, বোন নেই তাতে কি হয়েছে? আমার অনেকগুলো বান্ধবী আছে। আর বিশেষ করে আমার বেস্ট ফ্রেন্ডের কথা তো তোমাকে বলাই হয়নি। সেদিন থেকেই সেদিন তো তুমি ওর সাথে কথা বলেছিলে হয়তো। আমার বান্ধবী দেখতে কিন্তু হেব্বি কিউট, তুমি চাইলে ওর সাথে। থাক ভাবি, ওরকম গোমরা মুখে একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করা থেকে সারা জীবন একা থাকা ভালো। আপনার বান্ধবী যে মুডি, তাতে তার সাথে কেউ জেনে শুনে প্রেম করতে চাইবে না। ওরকম একটা গোমরা মুখের সাথে প্রেম করার থেকে পাগলের সাথে প্রলাপ বোকা ভালো। সত্যি ভাইয়া, আমার বান্ধবী দেখতে আসলেই সুন্দরী, আর তোমার সাথে ভালো মানাতো। তুমি যদি বলো তাহলে আমি কিন্তু ঘটকালি করতে পারি তোমাদের বিয়ের। দেখো সারা, তুমি আর ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলো না। এমনিতেই যে বদমাইশ, তার উপরে যদি এখন আবার তোমার বান্ধবীর কথা বলো, আর একবার যদি ওর নজর পড়ে যায় তাহলে আর দেখতে হবে না। আর পিছনে পড়ে গেলে তারপর আঠার মতো লেগে থাকবে, তখন ছাড়িয়ে দেখো কেমন লাগে। নীলাশার কথাতেই ঈশান কিছুক্ষণ ভেবেছিল, তারপর আবার ভাইয়ের এমন কথাতে ঈশান বেশ খানিকটা রাগী চোখে ভাইয়ের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো। কাজের সময় কাজই, আর কাজ ফুরালি পাজি, তাই না? কাজটা হয়ে গেছে তো, এত সুন্দর করে বিয়েটা ঠিক করে দিলাম। আব্বুকে বলে একদম ভাবির সাথে লাইনটা সেট করে দিলাম।
এখন সুখে শান্তিতে সংসার করছো। ছোটো ভাই যে একটু প্রেম ভালোবাসা করবে কিংবা কাউকে জীবনসঙ্গিনী করবে সেইটা নিয়ে তোমার খুব আফসোস হচ্ছে, তাই না? এই জন্যই বলে কারো ভালো করতে নেই। ভাবি, তুমি এসব কথা বলো না। ভাইয়ার খুব অহংকার হচ্ছে। শেষে দেখা গেল যে তোমার সাথেই ভাইয়ার ঝামেলা হলো। তার চেয়ে থাক, আব্বু যার সাথে বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করে নেব। আমার কি ওরকম পিছু টান আছে নাকি? ঈশানকে এমন করে রাগিয়ে দিয়ে ভাইয়া আর ভাবি হাসতে লাগলো। অন্যদিকে ঈশান ভাবছে ভাবির বান্ধবী সত্যি দেখতে কিউট। সেদিন প্রথমবার দেখেছিল, কিন্তু না জানি আর কখনো দেখা হবে কিনা। তবে সেদিনের কথাগুলো মনে পড়ছে। মেয়েটা কেমন লজ্জা মাখা চেহারা নিয়ে ওর দিকে তাকিয়েছিল। ওরকম একটা পরিস্থিতিতে অন্য কোনো পুরুষ হলে হয়তো ওকে বাজেভাবে টাচ করার চেষ্টা করত, কিন্তু ঈশান তেমন কিছু করেনি। উল্টো মেয়েটাকে আরও হেল্প করে সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে চলে গিয়েছিল। আসলে ঈশান চায়নি ভদ্রমহিলাকে কোনো প্রকার বিব্রত করতে, আর মেয়েটা যেন ওর কাছে কোনো রকম আনইজি ফিল না করে আর নিজেকে কোনোভাবেই অরক্ষিত মনে না করে, সেজন্য ঈশান সেখান থেকে চলে গিয়েছিল। না জানি কোথায় আছে ভাবির সুন্দরী কিউটের ডিবা বান্ধবীটা। ইচ্ছে করছিল ভাবিকে ভদ্রমহিলাটার বিষয়ে জিজ্ঞেস করতে, আবার পরক্ষণে মনে হচ্ছিল এগুলো জিজ্ঞেস করে শেষে আবার ঝামেলায় পড়তে হবে। একেই ভাইয়া ওর দিকে মনোযোগ দিয়েছে যে কোথায় কি আছে না আছে। তার উপর আবু বলেছিল ভাইয়ার বিয়ে 6 মাস কিংবা 1 বছরের মাথাতেই ঈশানকে বিয়ে করাবে। কয়েকদিন বাদে ওর বিয়ে নিয়ে পড়বে, সেটা ঈশান খুব ভালো করেই জানতো। ঈশান এইসব বিষয়ে আর কোনো কথা না বলে 2 দিন ভাবির বাসায় থেকে তারপর বাসায় চলে আসলো। ভাইয়ার বিয়েতে দাঁড়িয়ে থেকে নিজেই দায়িত্ব পালন করতে হয়েছে তাকে। শত হলেও বড় ভাইয়ের বিয়ে বলে কথা, ছোট ভাই হলেও একটা দায়িত্ব তো আছেই, তাই এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। একমাত্র বড় ভাই বলে কথা, তাই বিয়েতে দাঁড়িয়ে থেকে ঈশান সব কাজ করেছে। আব্বু বেশ খানিকটা অবাক হয়েছে, এই ছোট্ট ছেলেটা কিনা বড় ভাইয়ের বিয়েতে এত দায়িত্ব নিয়েছে। ঈশান বেশ ব্যস্ত ছিল বিয়ের কারণে, সেজন্য ভার্সিটির দিকে আর যাওয়া হয়নি। বাসায় আসার পর ভাবছে কাল থেকে ভার্সিটিতে যাবে। ভাবি সকাল সকাল সবার জন্য নাস্তায় তৈরি করে দিতেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে। ভাইয়া আব্বু দুজনেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আম্মুর সাথে ভাবি গল্প করতে আরম্ভ করে। ঈশানও ভার্সিটিতে চলে আসে। যথারীতি প্রতিদিনের মতোই বন্ধুরা একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছিল। ঈশান এসে ওদের সাথে দেখা করতেই বন্ধু মেহেদি বলতে লাগলো, কিরে এতদিন বাদে কলেজে আসছিস? মনে হয় বেআইনকে পেয়ে আমাদের ভুলেই গেছিস। বেআইন? কিসের বেআইন? কোনো বেআইন টেন নেই। বেআই আছে একটা, তাও অভদ্র। ওরকম বজ্জার ছেলের সাথে কে কথা বলবে? আর বেআইন? আমার কপালে বেআইন জুটবে তো তোরা সেটা কি করে ভাবলি? তাহলে আর কি হলো? তাহলে এমন জায়গায় ভাইয়াকে বিয়ে করালেই শেষ পর্যন্ত কিনা একটা বেআইন জুটলো না তোর কপালে? ফুটো কপাল তোর। আর বেআইন? আমার কপালে বেআইন জুটবে, তোরা সেটা কি করে ভাবলি? আর বলিস না, ভাবি বলেছিল তার বান্ধবীর কথা। বললাম একটু মজা করে যে তার একটা বোন নেই। ওটা ভাবি তার বান্ধবীর কথা বলে আরও আমাকে নিয়ে মজা করলো। দিন শেষে কিনা এরকম একটা মজার পাত্র হলাম। জীবনটা একদম তেজপাতা। না করতে পারলাম একটা প্রেম, আর না কাউকে ভালোবাসতে পারলাম। আহা গো শোনা গো আমার, দুঃখ করো না ভাইটা। দেখো তোমার জন্য ঠিক কেউ না কেউ একজন আছে, এত চিন্তা করে লাভ নেই। এখন চলো ক্লাসের দিকে যাই। ঈশান ক্লাসে চলে আসে বন্ধুদের সাথে কথা বলতে বলতে। একটা ক্লাস শেষ হতেই তারপর যখন ইংলিশ ক্লাসটা শুরু হবে ঠিক তখনই মনে হলো চেনা পরিচিত কেউ একজন ক্লাসের দরজা দিয়ে ভিতরে ঢুকছে। ঈশান বেশ খানিকটা হতবাক হয়ে সামনের দিকে তাকিয়ে রইল, কারণ সামনে যাকে দেখছে সে একজন মেয়ে, আর যে মেয়েকে দেখছে সে আর কেউ না, সেদিনের সেই মেয়েটা, অর্থাৎ ভাবির বান্ধবী, যাকে সেদিন হেল্প করেছিল। এমন একটা পরিস্থিতিতে ভদ্রমহিলাকে দেখে ঈশান হাঁ করে তাকিয়ে রইল। শাড়ি পরিহিত মেয়েটাকে দেখতে একদম ম্যাডামের মতোই লাগছে, তার উপর আবার হিসাব পরে এসেছে, সব মিলিয়ে ভার্সিটির ম্যাডামের মতোই। তার উপর যখন দেখলো মেয়েটা শাড়ি পরেছে তখনই কেমন যেন একটা লাগলো। সেদিন তো লেহেঙ্গা পরিহিত অবস্থায় দেখেছিল, যার জন্য কেমন একটা লাগলেও আজকে বেশ সুন্দর লাগছে। চুলগুলো আজ আর ছেড়ে দেয়নি, তবে বেশ সুন্দর লাগছে দেখতে।
ঈশান কেমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে এবার সামনে থাকা ম্যাডাম অর্থাৎ ওর ভাবির বান্ধবী নীলাশাও ঈশানকে দেখে হতবাক হলো। ছেলেটা ওরই ভার্সিটিতে পড়ে। তার উপর সেদিনের কথা মনে পড়তেই কিছুক্ষণ যাবৎ ঈশানের দিকে তাকিয়ে থাকলো নীলাশা। তারপর হুটহাট করে লজ্জায় চোখ জোড়া ওর দিক থেকে নামিয়ে নিল। শেষে কিনা নীলাশারি স্টুডেন্ট সেদিন ওকে এমন করে হেল্প করেছে, কথাটা ভাবলে লজ্জায় মাথা কাটা যাচ্ছে নীলাশার। বেশ কিছুক্ষণ ক্লাস নেওয়ার চেষ্টা করলেও কিন্তু কিছুতেই মনোযোগ দিতে পারছিল না। বারবার ভুল করে ফেলেছিল নীলাশা। তার উপর আবার যখন থেকে ভাবছে ওরই বান্ধবী দেবরের সাথে সেদিন ওরকম একটা পরিস্থিতিতে ছিল, ছেলেটা ওকে হেল্প করেছে, তাও এমন একটা কাজে যেটাতে ভাবলেই লজ্জায় মাথা কাটা যাচ্ছে নীলাশার। কোনো রকমে একটা ক্লাস শেষ করলো, তাও 45 মিনিটের জায়গায় 35 মিনিটে ক্লাস নিয়ে। কাজ আছে বলে নীলাশা বেরিয়ে গেল তাড়াহুড়ো করে। ঈশান ভদ্রমহিলার এমন তাড়াহুড়োর কারণটা বুঝতে পারল। অন্যদিকে বন্ধুরাও ঈশানকে এমন করে তাকিয়ে থাকতে দেখে বিষয়টা জিজ্ঞেস করলে তখন ছেলেটা আমতা আমতা করে বলতে লাগলো, ইনি তিনি, যার কথা তোদের একটু আগেই বলেছিলাম। মানে কার কথা বলছিলি তুই? আর ইনি কে বলতো? না মানে আসলে সেদিনকার সেই মেয়েটা, উনি আমার ভাবের বান্ধবী, যাকে সেদিন আমি হেল্প করেছিলাম। কারণ কি বলতো? তুই এরকম আমতা আমতা করছিস কেন? তোর হাত ভাব দেখে কিন্তু আমার মোটেও ভালো ঠেকছে না। কি হয়েছিল সত্যি করে বলতো? সেদিনের সেই ঘটনাটা বলল ঈশান, যেটা শোনার পর সবাই বেশ খানিকটা আগ্রহসূচক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। তারপর মেহেদি একটা শয়তানি মার্কা হাসি দিয়ে বলতে লাগলো, মামা, শেষ পর্যন্ত ভার্সিটির ম্যাডামকে প্রেমে পড়লি তুই? আমি তো ভাবতেই পারছি না ম্যাডামের সাথে এরকম একটা পরিস্থিতিতে ছিলি তুই। নির্ঘাত প্রেমে পড়েছিস তুই, তাই না? ম্যাডাম দেখতে কিন্তু হেব্বি কিউট। শেষ পর্যন্ত তাহলে ভাবির সন্ধান পেয়ে গেলি, কি বলিস? এবার না হয় আঙ্কেল আন্টিকে বলে তোর শুভ কাজটাও সেরে ফেল। পাগল নাকি মাথা খারাপ? তুই এই মেয়ের কথা বলছিস? সেদিন যে চিন্তাভাবনা করেছে আমাকে নিয়ে, ওরকম একটা পরিস্থিতি থেকে যাকে আমি বের করেছি, যাকে হেল্প করেছি, সেখানে আমাকে লম্পট লাফাঙ্গা ভেবেছে। আর তুই বলছিস ভাবি পেয়েছিস? আমি এর মধ্যে তোদের ভাবের কোনো প্রকার গুণাগুণ কিছুই দেখতে পাচ্ছি না। না, সব সময় সবাই পারফেক্ট থাকে না। কখনো কখনো কাউকে নিজের মনের মতো তৈরি করে নিতে হয়। ভদ্রমহিলাকে দেখে আমাদের তেমন খারাপ মনে হয়নি। এই তো 4-5 দিন হলো আমাদের ক্লাস করাচ্ছেন। এর আগে নাকি কোনো জায়গায় জব করেননি। তবে যত ভালোভাবে সবার সাথে কথা বললে আর যেভাবে সবার সাথে ফ্রি বিহেভ করতে, তাতে মনে হয় না যে উনি খুব বেশি একটা খারাপ। আর সেই দিন ওই রকম একটা পরিস্থিতিতে পড়লে যে কোনো মেয়েই এরকম কথা বলবে। তাহলে তুই এমনটা ভাবছিস কেন বলতো? জানি না কিছুই, তোরা এসব বাজে বাজে কথা বলিস না তো। উনি নির্ঘাত আমাকে দেখার পর লজ্জা পেয়েছে। সেদিনের সেই কথাগুলো ভেবেই হয়তো এখান থেকে দৌড়ে পালালো। আর তোরা এইসব কথা নিয়ে কিন্তু ওনার সামনে কোনো কিছু আভাস কিংবা ফুসুর ফুসুর করিস না, তাহলে ভদ্রমহিলা লজ্জায় আমাদের ক্লাসই করাতে পারবে না দেখিস। দোস্ত, ভাবি হিসেবে কিন্তু আমার হেভি পছন্দ হয়েছে। তুই যদি সেদিন এরকম করে ক্রাশ না খেতে, তাহলে নির্ঘাত আমি প্রেম করতাম ম্যাডামের সাথে। থাপ্পড়টা তুই ম্যাডামের থেকে খাবি নাকি আমি তোকে মারবো? সত্যি করে বলতো। ভালো কথা বলছি আমরা, আর তুই বলছিস থাপ্পড় খাবো আমরা? কেন? এত সুন্দর একটা ভাবি পেয়েছি আমরা, ভাবির সাথে একটু মজা করা যাবে। তাছাড়া তুই দোস্ত সিনিয়র বউ পেয়েছিস, সেটা তো তোর খুশি হওয়ার কথা। আগাগোড়া দেখতাম তোর সিনিয়র মেয়েদের পছন্দ, আর আজকে ভাবির বান্ধবীর সাথে প্রেম করার সুযোগ পেয়েছি। পেছনে লেগে পড়, দেখবি দিন শেষে দুজনে প্রেম ভালোবাসাটা একদম মাখো মাখো হয়ে যাবে। ঈশান কিছুক্ষণ বন্ধুদের মুখ বন্ধ করার চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, তখন ওদের এলোপাতাড়ি কিলঘুষি মারতে লাগলো আর বকাঝকা দিতে লাগলো। এরই মাঝখানে আরেকটা স্যার ক্লাসে আসলে ওরা ক্লাস করাতে মনোযোগ দিল। তবে ভার্সিটি শেষে ঈশান খেয়াল করেছে ভদ্রমহিলার অফিস রুমটা ওদের ক্লাস থেকে বেশি দূরে নয়। ঈশান যখন ক্লাসরুমের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই ম্যাডাম ট্যাপ ট্যাপ করে ওর দিকে তাকিয়েছিল। ছেলেটাকে আর চোখে তাকিয়ে থেকে বিষয়টা দেখলেও তারপর যখন সরাসরি ওর দিকে তাকিয়েছিল, তখনই লজ্জা পেয়ে ম্যাডাম চোখ ফিরিয়ে নিয়েছে। ঈশান বুঝে গেছে যে ম্যাডামের লজ্জা শরমটা একটু বেশি। আজ বাদে কাল যখন দুজনের আবার দেখা হবে, না জানি ম্যাডাম ওর সামনে থাকতে পারবে কিনা সেটা নিয়ে ভাবছে।
বাসায় আসলো ছেলেটা। বারবার মনে হতে লাগলো শেষ পর্যন্ত ভাবির বান্ধবীকে ভার্সিটির ম্যাডাম হতে হলো। তার উপর আবার এত স্মার্ট স্টাইলিশ মেয়েটা বাঙালি মেয়েদের মতো শাড়ি পরে সুন্দর করে সেজেছিল, তাতেই দেখতে একদম বউয়ের মতো লাগছে। না জানি যদি কারো বউ হয় তাহলে দেখতে কতটা সুন্দর লাগবে। কথাগুলো ভেবেই বুকের ভিতর কেমন যেন একটা অনুভূতি শিহরণ আর ঝড় বয়ে গেল। এমন করেই কাটলো পুরো একটা সপ্তাহ। এই একটা সপ্তাহের মাঝখানে ঈশান ম্যাডামের সাথে কখনো কথা বলেনি। তবে সপ্তম দিনের মাথায় যখন বাসার দিকে যাচ্ছিল ঠিক তখনই ভাবির নাম্বার থেকে কল আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে ভাবি বলতে লাগলো, আরে ভাইয়া শোনো না, বলছিলাম কি যে আমার বান্ধবী একটু আমাদের বাসায় আসতে চাচ্ছে। তোমাদের ভার্সিটিতেই নীলাশা একজন টিচার হিসেবে জব করছে, তুমি একটু ওকে নিয়ে আসো না প্লিজ। কিন্তু ভাবি, আপনার বান্ধবী কি আমার সাথে আসতে চাইবে? না মানে আসলে উনি তো ভার্সিটির ম্যাডাম, তার ওপর স্টুডেন্টের সাথে কী করে আসবেন? আমি সেটাই বলছিলাম আর কি। হ্যাঁ আসবে ভাইয়া, তুমি এক কাজ করো, ভার্সিটির বাইরে দাঁড়াও, আমি ওকে বলছি তোমার সাথে চলে আসবে। ঈশান ভার্সিটির বাইরে এসে দাঁড়ালো। একটু বাদেই সারা অর্থাৎ ভাবির বান্ধবী নীলাশা ম্যাডাম আসলো। ভদ্রমহিলা এসেই আশেপাশে তাকাতে লাগলো। ঈশান বুঝতে পারলো উনি আজও ইতস্তত বোধ করছে ঈশানের বাইকের পিছনে উঠতে। ঈশান একটু এগিয়ে গেল ভার্সিটি থেকে সামনের দিকে, কারণ সামনের দিকটা তেমন স্টুডেন্ট নেই আর ভার্সিটির সামনে অনেক স্টুডেন্ট। অনেকেই ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল, তাই ঈশান একটু এগিয়ে আসলো। ম্যাডামও একটু এগিয়ে এসে তারপরে এসে বেস্ট খানিকটা বিরক্তি নিয়ে ওর পাশে দাঁড়ালে ঈশান উঠতে বলল। ম্যাডাম উঠে বসে তারপর ওর কাঁধের উপর হাত রাখে। বিরক্তি মাখা চোখে তাকালেই ঈশান বিষয়টা বুঝতে পেরে বলল, ভার্সিটির সামনে থেকে বাইকে উঠতে ইতস্তত বোধ করছিলেন, বারবার দেখছিলেন আশেপাশে কেউ আছে কিনা, আর ওখানে অনেকেই কোথায় চলে আসে, সেজন্য এদিকটাই আসলাম। এখন শক্ত করে ধরে বসুন। ম্যাডাম কোনো কথা বলল না। ঈশান বারবার লুকিং গ্লাসে ওনার দিকে তাকাচ্ছিল। নীলাশা সেটা খেয়াল করে বুঝতে পারলো যে ছেলেটা ওর দিকে ট্যাপ ট্যাপ করে তাকাচ্ছে। তখন বেশ অস্বস্তি লাগলো। তারপর খানিকটা বাদেই বিরক্তি নিয়ে বলল, বারবার এমন করে লুকিয়ে লুকিয়ে না দেখে দরকার হয় বাইকটা থামিয়ে তারপরে সামনে থেকে দেখো। এমন করে দেখলেই শেষে অ্যাক্সিডেন্ট হবে। ম্যাডামের কথাটা শেষ হলো না, তার আগে ঈশান জোরে সোরে একটা ব্রেক করলো, কারণ সামনে থাকা 2-3টা ছেলে হাতের ইশারায় বাইকটা থামিয়ে দিল। ওরা সামনে এসে এমন করে দাঁড়িয়েছে যার জন্য ব্রেক করতে বাধ্য হলো। ঈশান যখনই বাইকটা থামালো ভাবলো যে ছেলেগুলো হয়তো ম্যাডামের চেনা পরিচিত স্টুডেন্ট। ঈশান ম্যাডামের দিকে তাকাতেই ভদ্রমহিলা প্রশ্ন করলো, কি হলো, তুমি বাইক থামালে কেন? আসলে ওরা সিগন্যাল দিল, তার উপর আমি ভাবলাম যে আপনার চেনা পরিচিত কিনা, আপনি ভার্সিটির ম্যাডাম, ওরা হয়তো আপনার স্টুডেন্ট। এই বদমাইশগুলো আমার স্টুডেন্ট না, আমাকে রোজ এরা বিরক্ত করে। সেই জন্যই আমি তোমার ভাবিকে বলেছিলাম যেন আমাকে গাড়ি দিয়ে না হয় কোনোভাবে দিয়ে যায়। আর আজকে এসে এখানে এরকম করে তুমি ওদের সামনে বাইকটা থামালে ও আচ্ছা, তাহলে এরই আপনাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে। কেন? তুমি আগে জানলে কি করতে? মারপিট করতে ওদের সাথে? 3টা ছেলের সাথে তুমি একা পারবে? প্রথমে বুঝিয়ে বলবো, তারপর অন্য ব্যবস্থা নেব। ঈশান কথাগুলো বলে শেষ করতে পারল না। তার মাঝখানে ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলতে লাগলো, এই যে হিরো, ম্যাডামের সাথে এত কি কথা তোমার? ম্যাডাম নামুন তো, আপনার সাথে একটু কথা বলি। আপনার দেখছি বর্তমানে খুব দেমাক হয়ে গেছে, আমাদের সাথে কথাই বলতে চান না। আপনাকে যতই বলি আমার সাথে একটু প্রেম করেন, কিন্তু আপনি তো প্রেমটা করতে চাইছেন না। আবার বলছিলাম বাসায় কি বিয়ের প্রস্তাব নিয়ে যাব কি না, কিন্তু আপনি সেটাও বললেন না। কি সমস্যা বলেন তো ম্যাডাম? এই পিচ্ছি ছেলেটার সাথে আপনি লাইন মারছেন, আর আমার মতো একটা সিনিয়র ছেলেকে কিনা আপনার পছন্দ না। কোন দিক থেকে আমি খারাপ বলুন তো? তোর মতো লম্পটকে আমি কখনোই ভালোবাসবো না। তুই বুঝতে পারছিস না? তুই একটা বদমাইশ। তোর মতো বদমাইশের সাথে কোনো মেয়েই প্রেম করবে না। আগে ভালো মানুষ হ, তারপর মেয়েদের সাথে প্রেম করতে আসিস। এখন চোখের সামনে থেকে দূর হ। বারবার এমন করে এসে আমাকে ডিস্টার্ব করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। দেখুন ম্যাডাম, আপনাকে আমি সরাসরি বলছি, ভদ্রভাবে শুনলে শুনুন, না হলে কিন্তু পরবর্তীতে এর জন্য খুব বেশি ঝামেলা হবে। সোজা কথায় ভালোভাবে বিয়ের প্রস্তাবের কথা বললাম,
তাতেও এর দেখছি ভালো লাগছে না। বুঝেছি, উল্টাপাল্টা কিছু করতে হবে, তারপরেই আপনি রাজি হবেন, তাই না? দেখ ভাই, উনি ভার্সিটির একজন ম্যাডাম, তোরা বারবার ওনাকে এভাবে ডিস্টার্ব করিস না। তোরা যদি রোজ রোজ এমন করতে থাকিস তাহলে কিন্তু আমাদেরকে অন্য ব্যবস্থা নিতে হবে। তাই ওনাকে ডিস্টার্ব করাটা বন্ধ কর। এই যে খোকা, তোমাকে সে কখন থেকে দেখছি ম্যাডামকে বাইকে বসিয়ে রেখেছো। ওনাকে আমার কাছে দে, এখান থেকে তুমি যাও বাবু। আমাদের প্রেম ভালোবাসা করা হলে ওনাকে আমরা বাসায় পৌঁছে দিব। এখন কথা না বলে ওনাকে এখানে রেখে চলে যাও। তা তো হচ্ছে না ভাইজানেরা, আপনারা দেখছি খুব ফটর ফটর করছেন। রাস্তার বখাটেদের মতো দাঁড়িয়ে একটা মেয়েকে এমন জোর জবরদস্তি করাতে একদম বখাটেদের মতোই দেখাচ্ছে। এতে কোনোভাবেই ভালোবাসার প্রকাশ পাচ্ছে না। যদি ভালোবেসেই থাকেন তাহলে ভালোভাবে প্রপোজ করলেই রাজি হবে। এরকম বখাটেদের মতো রাস্তার মাঝখানে দাঁড় করালে যে কোনো মেয়েই রাগ করবে। এই, তোকে আমরা জ্ঞান দিতে বলিনি, সেই তখন থেকে ফটর ফটর করে যাচ্ছিস। দেখ, তোকে বলছি ওনাকে এখানে রেখে যা, বাকিটা আমরা দেখে নিব। ঈশান কোনো কথা বলল না। ছেলেটার দিকে রাগি চোখে তাকাতেই যে ছেলেটা ম্যাডামকে আজে বাজে কথা বলেছিল সেই ছেলেটা এসে ম্যাডামের হাত ধরতে গেলে নীলাশা বাইকে বসে থেকে ওকে কষিয়ে একটা থাপ্পড় মারল। ছেলেটা রেগে তেড়ে আসতে গেলেই ঈশান ওর পেট বরাবর বাঁ পা দিয়ে একটা লাথি মারল। ছেলেটা কিছুটা দূরে ছিটকে পড়ে যেতেই ঈশান আর এই মুহূর্তে দেরি করলো না, কারণ নীলাশা ম্যাডাম ততক্ষণে ওকে বাইকটা স্টার্ট দিতে বলেছে। আর ঈশানও তাই করে সেখান থেকে চলে আসে। কিন্তু প্রশ্ন হলো যে এটাই এখনকার মতো তো বেঁচে গেল, কিন্তু পরবর্তীতে কি হবে এইটা কেউই ভাবলো না। তবে নীলাশা খুশি ছেলেটাকে থাপ্পড় মারতে পেরে। ম্যাডামকে এরকম মন খুলে হাসতে দেখে ঈশান বলতে লাগলো, খুব বেশি ডিস্টার্ব করে আজকাল এই ছেলেটা, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তার বলতে একদম জ্বালিয়ে মারলো। ওকে আমি কিছুতেই বুঝতে পারি না যে এগুলো করলে আমার মান সম্মান নষ্ট হবে। রাস্তায় দাঁড়িয়ে ভার্সিটির ম্যাডামের সাথে এরকম সিন ক্রিয়েট করলে পথে কেউ দেখলে তাতে সমস্যা হবে। ওকে বারবার বলার পরেও কিছুতেই আমার পেছন থেকে সরছে না, সবসময় শুধু ডিস্টার্বই করতে থাকতে। কি করব জানি না, আব্বু আমাকে বলার সুযোগও পাচ্ছি না। যদি বলি তাহলে জবটা ছেড়ে দিতে বলবে আর বিয়ে করে নিতে বলবে। এই মুহূর্তে আমি বিয়ের জন্য প্রস্তুত নই, তাই বাসায় বলতেও পারছি না। কিন্তু ভবিষ্যতে তো সমস্যা হতে পারে। আজকে না হয় ওদেরকে মেরে দূরে সরিয়ে দিলাম, কিন্তু কাল যদি আবার আপনার সাথে অসভ্যতামি করে কিংবা আপনাকে ধাওয়া করে তখন কি করবেন? ভাবছি কালকে থেকে বোরখা পরে বেরোবো, নাহলে তো বেরোনোটাই মুশকিল হয়ে যাবে। ম্যাডাম, কিছু যদি মনে না করেন আমি একটা কথা বলতে পারি? কি কথা? না মানে, আপনি যদি চান আমি আপনাকে প্রতিদিন বাসা থেকে নিয়ে আসতে আর দিয়ে আসতে পারি। আপনার সেফটির কথা ভেবেই আমি এই কথাটা বললাম। আপনি উল্টাপাল্টা কিছু ভাবলেন তাহলে থাক। নীলাশা ভাবলো একই তো স্টুডেন্ট, তার উপর বান্ধবী দেবর, আর এই পিচ্ছি ছেলের সাথে যদি রোজ যাতায়াত করে তাহলে লোকজন আজে বাজে কথা বলবে। আর এসব ভাবনা চিন্তা তো বন্ধ করতে পারবে না। সে যদি দিন শেষে আব্বু আম্মু জেনে যায় তাহলে আবারও সে ওকে নিয়ে নানান কথা বলবে আর জবটা ওকে বাদ দিতে বলবে। কথাগুলো ভেবেই নীলাশা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ঈশান ম্যাডামকে বাসায় নিয়ে এসে ভিতরে ভাবি এগিয়ে আসলে ছেলেটার রুমে চলে যায়। নীলাশা বান্ধবীর সাথে বেশ কিছুক্ষণ কথা বলে। সন্ধ্যার মুখে ভাইয়া আসলে নীলাশা ইমনের সাথে বাসায় চলে যায়। ঈশান ভেবেছিল ভাবি ওকে বলবে দিয়ে আসতে। মাসখানেক পরের ঘটনা। সেদিন ঈশান ভার্সিটিতে যাওয়ার পথে দেখলো সেই ছেলেগুলো রাস্তার এক সাইডে বসে কী সব আলোচনা করছে। বদমাইশগুলো দেখেই ঈশানের কেমন যেন সন্দেহ হলো। তারপরও ঈশান এসবে তেমন করে পাত্তা না দিয়ে চলে গেল। তবে যাওয়ার সময় ছেলেগুলো দেখে কেমন যেন সন্দেহ লাগলো। বারবার মনে হতে লাগলো ওরা উল্টাপাল্টা কিছু করার প্ল্যান করছে না তো। তার উপর অনেক দিন হলো ম্যাডাম বলেও না যে ম্যাডামের সাথে ওরা অসভ্যতামি করেছে। ঈশান বারবার ওনাকে বলেছিল যদি কোনো সমস্যা হয় তাহলে যেন ওকে জানাই। এই এক মাসে ভদ্রমহিলার সাথে কথা হলেও তেমন করে কিছুই বলেনি। তাই ঈশান ভেবেছে হয়তো ম্যাডামের তেমন কোনো সমস্যা হয়নি। ঈশান সেদিন ভার্সিটিতে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। তারপর ক্লাসে আসলে খেয়াল করে ম্যাডামকে আজকে কেমন যেন আনমনা দেখাচ্ছে। ঈশান বিষয়টা জানার জন্য ওনাকে অনেকবার ইশারা করলেও ম্যাডাম ঈশানের ইশারা লক্ষ্য করেনি।
তারপর ঈশানের মনে হতে লাগলো আজকে ক্লাস শেষ করে ম্যাডামের সাথে একটু কথা বলা দরকার। যদি কোনো ঝামেলা হয় তাহলে আগে থেকেই জানানো দরকার ওনাকে। এরই মাঝখানে একদিন ভাবির সাথে এসব বিষয় নিয়ে কথা হয়েছিল ঈশানের। ভাবি বলেছিল ওনার বান্ধবীকে কতগুলো বখাটে ছেলে নাকি ডিস্টার্ব করে। ভাবি আরও বলেছিল যেন ভদ্রমহিলার দিকে একটু খেয়াল রাখে, তাই নিজের মতো করে জানার চেষ্টা করবে। ঈশান ম্যাডামের ক্লাসটাই শেষ করে বন্ধুদের বলে আসলো ম্যাডামের সাথে একটু কথা বলবে। তারপর ওনার অফিস রুমের সামনে এসে অনেকটাই অবাক হলো, কারণ ম্যাডামকে পাওয়া গেল না। তাই ঈশান পিয়নকে জিজ্ঞেস করলো, আচ্ছা চাচা, একটু আগেই তো ম্যাডাম ছিল, উনি কোথায় গেল বলেন তো? ম্যাডাম তো আজকে ছুটি করে একটু আগে চলে গেল, বলল যে ওনার কি সব কাজ আছে তাই চলে গেল। আচ্ছা, কোনো সমস্যা নাকি? কোনো কিছুর প্রয়োজন তাহলে বলো, আমি কাল আসলে বলে দেব। ম্যাডাম চলে গেছে কথাটা শোনার সাথে সাথে ঈশানের বুকের ভিতরটা ধক করে উঠল। কেন জানি অজানা আশঙ্কায় ওর মনের ভিতর বাসা বাঁধল। বারবার মনে হতে লাগলো ম্যাডামের কোনো সমস্যা হলো না তো। তার উপর রাস্তাতে ওই বদমাইশগুলোকে দেখলো আজকে। ম্যাডাম বাসার দিকে যাচ্ছে নিশ্চয়ই, কিন্তু উনি কি একটাবারও দেখে নিয়ে আসার সময় যে ওই বদমাইশগুলো রাস্তাতে দাঁড়িয়ে আছে? কথাগুলো ভেবে ঈশান তাড়াহুড়ো করে বাইক নিয়ে বেরোলো। বন্ধুদের বলার সময়টাও পেল না। তারপর যখন বাইক নিয়ে তাড়াহুড়ো করে সেদিকে আসতে লাগলো, কিছুটা দূর আসতেই মনে হলো রাস্তার কিছু দূরে একটা হট্টগোল চলছে। ঈশান তাড়াহুড়ো করে সেদিকে যেতে গেলে সামনের দিক থেকে একটা ট্রাক ধেয়ে আসলো। কোনো রকম পাশ কাটিয়ে বাঁচাতে পারলো ঈশান, তবে বাইকটা পাশে থাকা একটা ছোট্ট গাছের সাথে ধাক্কা লাগলো। ছিটকে পড়ে গেল ছেলেটা। তারপর পরক্ষণে ম্যাডামের কথা মনে হতেই আর এক মুহূর্ত দেরি করে না, বাইকটাকে ওঠালো। কিন্তু বাইকটা আর স্টার্ট নিচ্ছে না। এবার প্রচণ্ড পরিমাণে রাগে ঈশান জোরে একটা চিৎকার দিয়ে উঠল। এখনই এই বালটা নষ্ট হবার ছিল, এখন ম্যাডামকে বাঁচাবো কি করে? ঈশান দূর থেকে যতটুকু দেখছে ম্যাডামের মতো কাউকে ওরা জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ছেলেটা তাতে আজ করতে পেরেছে ওটা ম্যাডাম ছিল। অনেক চেষ্টা করে বাইকটা স্টার্ট করতে পারে ঈশান, তবে ছেলেগুলো কোন দিকে গেছে সেটা বুঝতে পারলো না। অনেক চেষ্টা করে কয়েকজনকে জিজ্ঞেস করার পর বুঝতে পারলো ওরা শহরের বাইরের দিকে একটা ফ্যাক্টরির দিকে গেছে। ঈশান যাওয়ার সময় বন্ধুদেরও কল করলো আর বলল সবটা। ঈশানের এমন কথাতে বন্ধুরাও সেটা আসবে বললে ঈশান কলটা কেটে দেয়। তারপর ম্যাডামকে কল করতে থাকে, কিন্তু ম্যাডামের নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। তার মানে ওটা শিওর ম্যাডাম ছিল। একটু আগেই অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছে ঈশান, সেটাতে একটা ভয় কাজ করলেও অন্যদিকে আরেকটা ভয় কাজ করছে যে ম্যাডামের গায়ে যদি ওরা টাচ করে, ফুলের মতো মেয়েটার শরীরে যদি কোনো রকমে দাগ লাগে, তাহলে মান সম্মানের কিছুই বাকি থাকবে না। কথাগুলো ভেবেই ঈশান দ্রুত বাইক চালাতে থাকে। মিনিট 10 সময় লাগলো ফ্যাক্টরির কাছে আসতে, আর আসার পরেই দেখলো গাড়িটা সামনে দাঁড় করানো। ঈশান বাইকটা ছেড়ে দিয়ে দৌড়ে ভিতরে যেয়ে গিয়ে আর বাইকের কাছে ফিরে আসে। তারপর বাইকের থেকে একটা রড বের করে নিয়ে দৌড়ে ভিতরে চলে গেল। ভিতর থেকে ম্যাডামের আর্তনাদ আর চিৎকার শব্দ আসছে। ঈশান দৌড়ে ভিতরে গিয়ে ম্যাডামকে বিধ্বস্ত অবস্থায় পেল। এই মুহূর্তে ম্যাডামের শাড়িটা অনেকটাই এলোমেলো, তার উপর হিজাবটা ওরা টেনে খুলে ফেলেছে, যা দেখে ঈশানের বুকের ভিতরটা ধক করে উঠল। দুটো ছেলে ওর হাত দুটো জোর করে ধরে রেখেছে, আর একটা ছেলে জোর জবরদস্তি করে ম্যাডামকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করছে। ঈশান দৌড়ে গেল সেদিকে। আসার সময় বাইক থেকে যে রডটা নিয়ে এসেছিল, গিয়ে সেটা দিয়ে সজোরে মাথা বরাবর ছেলেটার একটা বাড়ি বসিয়ে দিল। সাথে সাথে ছেলেটা পাশে ঢলে পড়ে যায়। ঈশান পাশে থাকা ছেলে দুটোর দিকে তাকাতেই ছেলেগুলো ম্যাডামের হাত ছেড়ে দেয়। ঈশান ম্যাডামের হাতে ধরে উঠিয়ে দেয়। ভদ্রমহিলাকে কাছে আনতেই কিছু বুঝে ওঠার আগেই ম্যাডাম ভয়ে আর এরকম একটা পরিস্থিতিতে পড়ার কারণে যেটা করলো সেটার জন্য ঈশান প্রস্তুত ছিল না। সামনে থাকা ছেলেটা চেনা পরিচিত। ঈশানকে দেখেই নীলাশা আবেগটাকে কন্ট্রোল করতে পারল না, সাথে সাথে ছেলেটাকে জাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান আরেক মুহূর্ত দেরি করল না। ম্যাডামের ভয়টা দূর করতেই দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে বলতে আরম্ভ করে, কিচ্ছু হবে না আপনার, আমি চলে আসি। আমি কিচ্ছু হতে দেব না আপনার। আমি থাকতে ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না।
ম্যাডাম ফুপিয়ে উঠতে লাগলো, দুহাতে ঈশানের শার্টটা শক্ত করে খামচে ধরেছে, যার জন্য ঈশান ওনাকে ছাড়াতে পারল না। এবার সামনে থাকা ছেলে দুটো যখন বুঝতে পারলো ম্যাডাম ছেলেটাকে ধরে রেখেছে আর এই সুযোগ ওকে মারার জন্য, তখনই ছেলে দুটো এগিয়ে আসতেই ঈশান ম্যাডামকে একটা হ্যাঁচকা টান দিয়ে সরিয়ে দিল। তারপর ছেলেগুলো আসতেই দুটোকে সজোরে কয়েকটা বাড়ি লাগালো, আর তাতেই ছেলেগুলো সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তবে যে ছেলেটার মাথা বরাবর বাড়ি মেরেছিল সেটার মাথা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। ঈশানের যতক্ষণে মনে হলো পিছনে ম্যাডাম ছিল, তখনই পিছন ফিরে ওনাকে দেখতে পেল না। আশেপাশে তাকাতেই খেয়াল করলো ম্যাডাম নিচে পড়ে আছে, তবে সেন্সলেস হয়ে গেছে। ঈশান তাড়াহুড়ো করে মেয়েটার কাছে আসতেই বুঝে গেল ম্যাডাম সেন্সলেস হয়ে গেছে, ম্যাডামের কপালটা কেটে গেছে। ঈশান যখন নীলাশাকে হ্যাঁচকা টান দিয়েছিল তখন হয়তো কপালে আঘাত লেগেই সেন্সলেস হয়ে গেছে। ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কী করবে বুঝতে পারছে না। ম্যাডামকে কোলে তুলল, তারপর যখনই বের হতে যাবে তখনই খেয়াল করলো বন্ধুরা একটা গাড়ি নিয়ে এসে থেমেছে মাত্র। ঈশানের মাথায় একটা কথাই ঘুরপাক খেতে লাগলো, এ অবস্থায় মেয়েটাকে যদি বাইরে দিয়ে নিয়ে যায় কিংবা লোকজন জানাজানি হয়ে যায় তাহলে বাজে একটা কথা বলবে। তারপর ম্যাডামের শাড়িটা এলোমেলো, ঈশান কোনো রকমে শাড়িটা পেঁচিয়ে রেখেছে। ঈশানের মনে হতে লাগলো ম্যাডামকে এ অবস্থা নেওয়াটা মোটেও ভালো হবে না। তখন গাড়ির ভেতরে ম্যাডামকে উঠিয়ে বসালো। তারপর ঈশান বন্ধুদের উদ্দেশ্যে বলল, আমার বাইকটাকেও নিয়ে যা, আমি ওনাকে নিয়ে গাড়িতে করে বাড়ি যাচ্ছি। ম্যাডামকে হসপিটালে নেওয়া ভালো হবে না, তাতে সবাই সবটা জানতে পেরে যাবে। ওনার এই অবস্থা আর তুই বলছিস হসপিটাল যাবে না? এই অবস্থাতে হসপিটালে গেলে নানানজন নানান কথা বলবে। উনি ভার্সিটির ম্যাডাম, তুই বুঝতে পারছিস না ওনার সম্মানে দাগ লাগবে। আমি এসে ওনাকে সবার হাত থেকে আগলে নিয়েছি, শয়তানগুলোর হাত থেকে বাঁচিয়েছি। তবে যতটুকু হয়েছে ততটুকুই মানুষের কথা শুনতে হবে। আমি চাই না ওনাকে কোনো কথা শুনতে হোক। এই ঘটনাটা এখানেই সবাই মাটি চাপা দেয়। আর যে কাজটা করেছিল সেটা তো মরবে। নিষ্পাপ ম্যাডামের গায়ে যে হাত দিয়েছে তার শাস্তি আমি দিয়েছি, তবে ম্যাডামের গায়ে কোনো আঁচ আমি লাগতে দেব না। প্লিজ তোরা অন্তত আর কিছু বলিস না, প্লিজ। শুভ ঈশানের বাইকটা ওঠালো। বাইকটা নিয়ে বেরিয়ে যেতেই ঈশান গাড়ির ভিতরে বসলো। ঈশানের বাকি দুই বন্ধু গাড়ির সামনে উঠে বসতেই ঈশান পিছনে ম্যাডামের পাশে বসলো। নীলাশার শাড়িটা এলোমেলো, কী করবে বুঝতে পারছে না। তারপর গা থেকে শার্টটা খুললো। সবাই লুকিং গ্লাসের দিকে তাকালো। ঈশান কোনো রকমে শার্টটা ম্যাডামকে পরিয়ে দিল। অজানা আশঙ্কায় ভয়ে বুকের ভিতরটা ধুকপুক করছে। ঈশান জানে না কী ভেবে ম্যাডামকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। ঈশান ম্যাডামের মাথাটা চেপে ধরে রেখেছে বুকের সাথে, আর কেমন অসহায়ভাবে তাকিয়ে রইল ম্যাডামের দিকে। চোখে পানি টলমল করছে ছেলেটার। বন্ধুদের আর বুঝতে বাকি রইল না যে ম্যাডামের প্রতি কোনো অনুভূতি ঈশানের নিশ্চয়ই আছে, না হলে এতটা ভয় পেত না ছেলেটা। আজকে ওর চোখে স্পষ্ট দেখতে পারছে যে ঈশান ম্যাডামকে ঠিক কতটুকু ভালোবাসে আর কিভাবে আগলে রেখেছে ওনাকে। সবাই ঈশানের সামনে বাসায় চলে আসে। এরই মাঝখানে ঈশান ভাবিকে ফোন করে কান্নাকাটি করে সব বলেছে। ভাবি সব শোনার পর স্তব্ধ হয়ে গেছিল। মস্তিষ্ক শূন্য হয়ে বারবার বলছিল মেয়েটাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসতে। ঈশান একটা ডক্টরের ব্যবস্থা করতে বলেছে। তারপর আধা ঘন্টার মধ্যে ওরা বাসায় চলে আসে। ম্যাডাম সেন্সলেস এখনও। ঈশান ওনাকে আবারও কোলে তুলল। তারপর নিয়ে গিয়ে গেস্ট রুমে শুয়ে দিতেই আম্মু আর ভাবি আসলো। এরই মাঝে ভাইয়া বাসায় চলে এসেছে। ঈশান জানে না। ভাইয়া এসে যখন পিছনে দাঁড়ালো ঈশান এক সাইডে বসে পড়ল ধপ করে। এবার ভাবি এসে কান্নাকাটি জুড়ে দিল আর নীলাশার মুখে পানি ছিটা দিতেই জ্ঞান ফিরল। তখনই মেয়েটা কান্নাকাটি জুড়ে দিল। সারাও নিজের প্রিয় বান্ধবীকে পেয়ে বুকের মাঝে জড়িয়ে ধরল। এরই মাঝে ঈশানের বন্ধুরা কি করবে বুঝতে পারছে না। ভাইয়া যখনই কিছু বলতে যাবে তার আগে ঈশান উঠে দাঁড়ালো। চোখের পানি মুছিয়ে দিয়ে বলতে লাগলো, জানি না কি হবে। আমি চেষ্টা করেছি ওনাকে বাঁচানোর, ওনাকে সাবধান করার আগে উনি কলেজ থেকে বেরিয়ে যায়। কি করব বলো? আমি নিজেই অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচেছি ভাবি। ওনাকে হসপিটালে কিংবা ওনার বাসায় পৌঁছে দিইনি, এই কারণে পথে যদি কেউ দেখতে পায় তাহলে হয়তো বাজে কথা বলবে। আমি চাই না ওনার গায়ে আর একটাও দাগ লাগুক।
ভাইয়া বুঝতে পারলো ঈশান ভয় পেয়ে গিয়েছিল। এতটুকু বয়সে এত বড় একটা দায়িত্ব পালন করেছে, তার উপর এত বাজে একটা পরিস্থিতির মুখে থেকে সারার বান্ধবীকে বাঁচিয়েছে। এক পাশ থেকে ভাইয়া ওকে জড়িয়ে ধরলো। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আমি আপনাকে বারবার বারণ করেছিলাম, বলেছিলাম না আমি আপনাকে নিয়ে যাব, নিয়ে আসব। কোনো কথাই তো শুনলেন না আমার। আপনি আপনার জব হারানোর ভয়ে বারবার করে বললেন যে আপনি আমার সাথে যাবেন না, ওদের সাথেও লড়তে পারবেন না, তাহলে কি করে বাঁচবেন আপনি? এখন এগুলো বাইরে জানাজানি হলে কি করবেন আপনি? কিছু হবে না ভাই, চুপ কর, একটু চুপ কর, শান্ত হ। স্যার, নীলাশা ঠিক আছে, ওর ইচ্ছে হয়নি, ওর কোনো ক্ষতি হয়নি, তুই তো ছিলি ভাই। কুত্তার বাচ্চাটাকে তো মেরে ফেলতেই চেয়েছিলাম, ওর কত বড় সাহস ও ম্যাডামের গায়ে হাত দেয়। নীলাশা কোনো কথা বলতে পারছে না, ফুপিয়ে কেঁদে যাচ্ছে। তাছাড়া হাজারটা কথা বলছে। এবার ভাইয়া ঈশানের বন্ধুদের বাইরে নিয়ে আসলো। ঈশান একটা জায়গায় ধপ করে বসে পড়ল। ভাইয়া ওকে অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলো। তখন ঈশান নিজেকে দোষারোপ করতে লাগলো। ঠিক আছে তো, সব কিছু ঠিক আছে, কিচ্ছু হয়নি, এরকম ভয় পাচ্ছিস কেন? তুই সবটা সামলে নিয়েছিস। আমি জানি আমার ভাই কতটা দায়িত্বশীল। ভাইয়া ঈশান অনেক ভয় পেয়ে গেছিল। আসলে ম্যাডামকে আগে থেকে পছন্দ করে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কান্না করছে। ওনার বাসায় জানাজানি হলে আর কি করবে সেটাই ভেবে ভয় পাচ্ছে। ম্যাডাম আমাদের বলেছিল যে ম্যাডাম এরকম আর একটা পরিস্থিতির মধ্যে আছে, তাই ঈশান ওনাকে বারবার বলেছিল বাসায় নিয়ে যাওয়ার কথা, দিয়ে আসার কথা, কিন্তু উনি স্টুডেন্ট ভেবেই এরকম করেছে। ঈশান এরই মাঝখানে মাথার পাশে হাত দিয়ে চোখের পানি ফেলতে লাগলো। কান্না করছে ছেলেটা। ভাইয়া বুঝতে পারলো যে টেনশনে আছে, তাই ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এরকম কাঁদছিস কেন? ঠিক আছে তো সব কিছু? ঈশান চোখের পানি মুছে নিতেই ওর মাঝখানে ভাবি বেরিয়ে আসলো। কিছু বলবে তার আগেই মেহেদি বলতে লাগলো, ভাইয়া ঈশান ম্যাডামকে পছন্দ করে আর বলতে পারেন ভালোবাসে। ম্যাডামের কথাটাই ও বারবার বলে। আপনাদের বিয়ের প্রথম দিনেই ওনাকে দেখেছিল, সেদিন থেকেই ম্যাডামের প্রতি ঈশান খেয়াল রাখে, কিন্তু কখনো বলতে পারেনি ওনাকে ভালোবাসে। ঈশান আমাদেরও বারণ করেছিল এসব হয় না, তাই আর কি আমরা এসব নিয়ে তেমন কোনো কথা বলিনি। কিন্তু আজকে ওর এরকম কর্মকাণ্ড দেখে আমরা এটা শিওর ঈশান ম্যাডামকে ভালোবাসে। এরই মাঝখানে মেহেদি কথাগুলো বলা শেষ করতেই দেখলো সারা ভাবি পাশে দাঁড়িয়ে আছে। ঈশানের কাঁধের উপর ভাবি হাত রাখলো। ঈশান ভাবির দিকে তাকালেই খেয়াল করলো ছেলেটার চোখ দুটো লাল হয়ে আছে। ভাবি ঈশানকে আশ্বস্ত করে বলতে লাগলো, এখন এসব কথা থাক ভাইয়া। আর নীলাশা ঠিক আছে, আর ডক্টর ওর কপালে ব্যান্ডেজ করে দিয়েছে, তোমাকে চিন্তা করতে হবে না, সব ঠিক থাকবে, দেখো। এরই মাঝে ভাবি খেয়াল করলো গেস্ট রুম থেকে, অর্থাৎ নীলাশার রুম থেকে কান্নাকাটির শব্দ আসছে। সবাই তাড়াহুড়ো করে রুমে ঢুকতেই দেখলো নীলাশা ফুপিয়ে কাঁদছে। ভাবি এসে ওকে থামানোর চেষ্টা করতে লাগলে তখন নীলাশা বলতে লাগলো, এসব জানাজানি হলে আমি কি করে মুখ দেখাবো বলো না? আব্বু যদি জানতে পারে তাহলে আমাকে শেষ করে ফেলবে। ওদের ওদের অনিচ্ছা সত্ত্বেও আমি ভার্সিটিতে জব নিয়েছিলাম। বাইরে সবার সামনে জানাজানি হলে আমি কি করে মুখটা দেখাবো সারা? কেউ জানে না, কিছু হয়নি নীলাশা। ঈশান তোকে নিয়ে হসপিটালেও যায়নি, সরাসরি আমাদের বাসায় চলে এসেছে, গাড়িতে করে নিয়ে এসেছে, কেউ দেখেনি তোকে। কিন্তু কিন্তু ও তো দেখেছে, বাকি যে দুটো ছেলে ছিল ওরা পালিয়ে গেছে, ওরা তো সবাইকে বলে দেবে। নীলাশার থেকে একটু দূরে ঈশান দাঁড়ালো। এরই মাঝখানে আব্বু এসে দরজা দিয়ে ভিতরে ঢুকলো। আর ঠিক তখনই ঈশান বলল, আমি তো ছিলাম, কিছু হতে দিতাম না, কিচ্ছু হয়নি আপনার, আপনি শুধু শুধু কান্নাকাটি করছেন ম্যাডাম। এরই মাঝখানে আজকের এমন বাজে পরিস্থিতি থেকে নীলাশা থেকে শুরু করে বাসার সবাই হাজারটা কথা আর প্রশ্নের সম্মুখীন হতে লাগলো। নিজেদের মতো করে নিজেদের প্রশ্ন করতে লাগলো। সারা একটা সময় ভাবতে আরম্ভ করলো মেয়েটাকে এই অবস্থায় বাসায় পাঠালে হয়তো সমস্যা হবে, তার উপর ওর আব্বু আম্মু জানতে পারলে রাগারাগি করবে। নীলাশা কী করবে জানে না, তবে সারা কিছু একটা ভেবে এবার ওর শ্বশুর অর্থাৎ ঈশানের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোকে এত ভাবতে হবে না নীলাশা, আমি তোকে এখানেই রেখে দেব, আর আমার কাছে থেকে তোকে কোথাও যেতে দেব না। আন্টি আঙ্কেল তোকে ফুলের টোকাও দিতে পারবে না, জানতেও পারবে না আজকে এমন কিছু হতে যাচ্ছিল।
কিছু হয়নি, আমরা আছি তো, আর আমরা তোকে আগলে রাখবো। তুই আর 1 মাস বাসা থেকে বেরোবি না, দরকার হয় এখানেই থাকবি। নীলাশা অবাক চোখে তাকিয়ে রইল সারার দিকে। ভাবি তার বান্ধবীকে বারবার চোখ মুছে দিচ্ছে, বোঝাচ্ছে। এরই মাঝখানে আব্বুর পাশে এসে ভাইয়া দাঁড়াতেই ভাবি যেটা বলল সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। আব্বু, এই মুহূর্তে কথাগুলো বলা ঠিক হবে না, তারপরেও আমাকে বলতেই হচ্ছে। ঈশান নীলাশাকে পছন্দ করে। আমি চাচ্ছি এই মুহূর্তে এই কথাগুলো আর এই বিষয়টা নিয়ে এখানেই বন্ধ হোক। নীলাশার বিয়ে নিয়ে অনেক কথা উঠবে, অনেক প্রশ্ন উঠবে, আর বাইরে ওই ছেলেগুলো যদি বলে দেয় তাহলে সমস্যা হবে। আমি বলছি কি, ওদের দুজনের যদি বিয়েটা দেওয়া যায়। আব্বু, আমি জানি যে এই সিদ্ধান্ত আমার নেওয়ার কোনো অধিকার নেই, তারপরও নীলাশার কথা ভেবে আর একটা মেয়ের সম্মানের কথা ভেবে এরকম একটা সিদ্ধান্ত নিতে বলছি বা কথা বলছি। আব্বু, আপনি একটু ভেবে দেখবেন প্লিজ। নীলাশা চোখ বড় বড় করে সারার দিকে তাকালেও ভাইয়া আব্বুকে বিষয়টা বলতে লাগলো। ঈশান মাথা নিচু করে আছে, কিছুই বলতে পারছে না। নীলাশা একবার ঈশানের দিকে তাকাচ্ছে তো একবার বান্ধবীর দিকে তাকাচ্ছে। সারা ইশারায় শান্ত থাকতে বলল মেয়েটাকে। আব্বু গম্ভীর চাহনিতে ঈশানের দিকে তাকিয়ে রইল। আম্মু নীলাশা মেয়েটাকে আগাগোড়াই পছন্দ সেটা ভাবি জানে, আর ঈশানের নীলাশাকে পছন্দ। আসার পর থেকে যেভাবে মেয়েটাকে আগলে রেখেছে, এবার আম্মু এসে আব্বুকে বোঝাতে লাগলো। তখন আব্বু বলতে আরম্ভ করে। সেটা না হয় বুঝলাম, কিন্তু ওর আব্বু আম্মুর বিয়েটা মানবে? আমি ওদেরকে কিভাবে বোঝাবো? হঠাৎ করে এই বাসায় চলে আসলো, তারপর যদি জানতে পারে আমাদের ছেলের সাথে ও এ বাড়িতে চলে এসেছে, তখন কি হবে? সেটা আমি বোঝাবো। আব্বু, আপনি শুধু রাজি হয়ে যান, ওদের বিয়েটা দিয়ে দিন। নীলাশার আব্বু আম্মুকে বোঝানোর দায়িত্ব আমার। নীলাশা কোনো কথা বলতে পারল না। তখন ঈশান ম্যাডামকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কিন্তু ভাবি, আপনার বান্ধবী আমাকে কখনোই বিয়ে করবে না। তার উপর উনি তো আমার ম্যাডাম। আমি বয়সে ছোট বলে উনি আমাকে সবসময় এড়িয়ে যায়। আর যবে থেকে জানতে পেরেছে উনি আমার ম্যাডাম আর আমি ওনার স্টুডেন্ট, তবে থেকে আমার সাথে যাওয়া আসার কথা চিন্তাই করে না। আর সেখানে আমার সাথে বিয়েটা উনি কখনোই মানবেন না। ভাবি, তোমরা এসব কথা বলো না। ভাবি সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বলল। নীলাশাকে ভদ্রমহিলা কী সব বোঝালো কে জানে, তবে মেয়েটা বিয়ের জন্য যে এত সহজে রাজি হয়ে যাবে সেটা ভাবতে পারেনি ঈশান। সন্ধ্যার মুখে কাজই আনা হলে দুজনের বিয়েটাও হলো। সবাই স্বাভাবিকভাবেই বাসায় থেকে চলে গেল। তবে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কাল করা হবে বলে ভাবি সবাইকে পাঠিয়ে দিল। নীলাশা আব্বুকে ফোন করলে তখন সারা ভাবি বলল ওর বাসায় আছে। নীলাশার কপালে যে আঘাত আছে সেটার জন্য হয়তো ওরা কিছুটা টেনশানে পড়ে গেল, কিন্তু তার জন্য একটু সময় লাগবে। কিছুটা গল্প তো বানাতেই হবে। রাতে সারা ভাবি নীলাশার সাথেই ছিল। নীলাশা সব সময় সারাকে জড়িয়ে ধরে রেখেছে। পরদিন নীলাশার আব্বু আম্মুকে ডাকা হয়। তারপর ওরা বাসায় আসলে নীলাশার সাথে ঈশানের বিয়ের প্রস্তাব দেওয়া হলো। ঈশানের আব্বু নিজে থেকেই বিয়ের প্রস্তাবটা দিল, কিন্তু নীলাশার আব্বু আম্মু কথা বলছিল না। তখন আব্বু বলতে লাগলো। দেখুন ভাই সাহেব, আমার ছেলে আপনাদের মেয়েকে পছন্দ। এ বাড়িতে আপনার মেয়ের আশা যাওয়া আছে, সেজন্য আমরা চাইছি পারিবারিকভাবে সবার সম্মানিতে আপনাদের মেয়ের সাথে আমার ছেলের বিয়েটা হোক। আমি কোনো ঝামেলা না হোক, এখানে কোনো ঝামেলা না হোক, আর মানুষ যাতে বাজে কথা না বলে, সেই জন্য আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া ঈশানের আম্মুরও আপনাদের মেয়েকে খুব পছন্দ, সেই জন্য এমন একটা প্রস্তাব দেওয়া। দুজনের হয়তো বয়সের ডিফারেন্স আছে, কিন্তু আমি জানি আমার ছেলে আপনার মেয়ের জন্য অযোগ্য নয়। আপনি আমাকে খুব ভালো করে চেনেন, আর দেখা হওয়ার পর আমিও বুঝতে পারলাম যে আপনার সাথে আমার আগে থেকে পরিচয় ছিল। তাই এখন আমি আপনার কাছে আবদার করছি, আপনার একমাত্র মেয়েকে আমার ছোট ছেলের বউ করে নিতে চাইছি। এখন আপনারা কি বলেন? এবারে সারা ভাবি নীলাশার আব্বু আম্মুকে অনেকবার রিকোয়েস্ট করলো, বলল নীলাশা আর ঈশান দুজনকে পছন্দ করে, কিন্তু নীলাশা ভয়ে বলতে পারেনি। কিন্তু কাল এসে জানিয়েছে, সেই জন্যই ওরা সিদ্ধান্ত নিয়েছে কোনো ঝামেলা হবার আগেই পারিবারিকভাবে বিষয়টা মিটিয়ে ফেলতে।
শেষে অনেকক্ষণ বোঝানোর বাদে নীলাশার আব্বু আম্মু রাজি হলো। তাও যখন সারার অর্থাৎ ভাবির আব্বু আম্মু আসলো তখন ওনারা এসে নীলাশার আব্বুকে রাজি করালো। বিয়েটা কাল হয়ে থাকলেও আজও সেই কাজীকেই আনা হলো। ওরা আবারও দ্বিতীয়বার করে ঈশানের নীলাশার বিয়েটা করালো। তবে কাজীকে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল। ছেলের বাবা তাড়াহুড়ো করে বিয়েটা করালেও ওরা কোনো সন্দেহ করলো না। ঈশান তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ম্যাডামকে সেফটি দিতে পেরেছে, এতেই শান্তি। বিকেলের দিকে নীলাশার আব্বু আম্মু ঈশানের সাথে কিছুক্ষণ কথা বললেন। নীলাশার আব্বু বলল যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে যেন ওনাদেরকে জানাই। ঈশান বলল প্রয়োজন হলে অবশ্যই জানাবে। বিকেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল বলে বন্ধুরা এসেছিল। সবাই খাওয়া দাওয়া করে ঈশানের সাথে কথা বলে তারপর বাসায় চলে যায়। অন্যদিকে সারা ভাবি নীলাশাকে সাজাতে চেয়েছিল, কিন্তু ঈশান বারণ করেছে। তখন ভাবি এসে বিষয়টা নীলাশাকে বললে মেয়েটা বুঝতে পারলো। ওর মনের অবস্থা বুঝতে পেরেই ঈশান হয়তো বিষয়টা এড়িয়ে গেছে। কাল থেকেই ওর উপর দিয়ে যে ঝড় যাচ্ছে, তাই ঈশান ভাবিকে আজও বলেছিল নীলাশার কাছে থাকতে, কিন্তু আজকে নীলাশাকে ঈশানের রুমে পাঠানো হয়েছে। আর মেয়েটা বসে আছে, স্বামীর জন্য অপেক্ষা করছে। ঈশান জানে না ম্যাডাম ওর সাথে ঠিক কেমন বিহেভ করবে। ম্যাডাম এত সহজে বিয়েতে রাজি হলো কী করে সেটাই ভাবছে ছেলেটা। হয়তো অন্য 8-10টা মেয়ের মতো বলবে, ওকে স্বামী হিসেবে মানতে পারবে না। ঈশান রুমে আছে, তারপরও দরজাটা লাগিয়ে দিয়ে বেডের দিকে খেয়াল করলো। ম্যাডামের কপালে এখনও খানিকটা ব্যান্ডেজ। বেডের মাঝখানে বসে আছে ম্যাডাম এই মুহূর্তে। ঈশান এসে নীলাশার সামনে দাঁড়ালো। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে ম্যাডামের সামনে বসতেই উনি কেমন যেন হকচকিয়ে গেল। তখন ঈশান বলতে লাগলো, ভয় নেই, আমি ওদের মতো না। আমি আপনার সম্মান বাঁচানোর জন্য বিয়েটা করেছি। বাসার বাইরে কেউ যেন এই বিষয়টা না জানে, সেই জন্যই ভাবি বিয়ের ব্যবস্থাটা করেছিল। তাছাড়া আমি জানি আপনি আমার সাথে থাকতে চান না, কিংবা আমার মতো জুনিয়র ছেলেকে বিয়ে করার ইচ্ছা আপনার ছিল না। গতকাল থেকে আপনাকে আমি সেভ করে যাচ্ছি, কিন্তু জানি না আপনি এখন কি বলবেন, কিংবা আপনি আমার সাথে থাকতে চান কি না। আর যদি না থাকতে চান, তার জন্য আমাকে সময় দিতে হবে। মানে আমি তো জুনিয়র ছেলে, আপনার স্টুডেন্ট। একজন স্টুডেন্টকে একজন ম্যাডাম বিয়ে করে তার সাথে থাকতে পারে বলে আমার মনে হয় না ম্যাডাম। ভয় নেই, আমি আপনার থেকে দূরেই থাকবো। আর আমি ওই শিয়াল কুকুরগুলোর মতো নই যে আপনার উপর ঝাঁপিয়ে পড়ব। ঈশান কথাটা বলেই চুপ করে রইল। তখনই নীলাশা কেমন যেন ফুপিয়ে উঠল। তারপর চোখ জোড়া খুলে নিয়ে বলতে লাগলো, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো ঈশান। আমি জানি না তোমার সাথে আমার আমার কেন দেখা হয়েছিল, আর দেখা হওয়ার পর থেকেই তুমি সব সময় শুধু আমাকে হেল্প করেই যাচ্ছ। আর আমি বিয়েটা ভেবে চিন্তেই করেছি। আমি বলছি না আমি তোমার সাথে থাকবো না, তবে আমার আমার সময় লাগবে। তুমি এই মুহূর্তে হয়তো আমার মনের অবস্থাটা বুঝতে পারছো, তার জন্য আমাকে অন্তত একটু সময় দাও। একে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে বিয়েটা হয়েছে, তার উপরে আবার কাল এত বড় একটা ঝড় বয়ে গেল আমার জীবনের প্রতি। সব কিছুর মূলেই তুমি ছিলে, তোমার জন্য আমি জীবনটা ফিরে পেয়েছি। নয়তো আবার বাইরে মুখ দেখানোর মতো অবস্থা থাকতো না। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর বেডে শুয়ে পড়তে গেলে মনে হতে লাগলো মেয়েটা ওর সাথে থাকতে চায় কিনা। তখন ঈশান বলতে লাগলো, আমার সাথে শুতে পারবেন তো, নাকি আমি নিচে গিয়ে শোবো ম্যাডাম? না না, ঠিক আছে, আমি কিছু মনে করবো না, তুমি শুতে পারো। আমি সময় চেয়েছি তার মানে এই না যে তোমাকে আমার থেকে নিচে গিয়ে শুতে হবে। তুমি শুতে পারো ঈশান। রাতে আর দুজনের মাঝে কোনো কথা হয়নি। সকালবেলা নীলাশার ঘুম ভাঙতেই খেয়াল করে ঈশানের বুকের মধ্যে মুখ লুকিয়ে রেখেছে। ঈশান সেই আগের মতোই শুয়ে আছে, কিন্তু ও নিজেই ছেলেটার কাছে এসেছিল। নিজের কাজের জন্য নিজেরই লজ্জা লাগছে। তাড়াহুড়ো করে উঠে মেয়েটা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয় নীলাশা। সারা কাল কতগুলো শাড়ি দিয়েছিল, সেখান থেকে একটা শাড়ি পরে নিল। তারপর ড্রেসিং টেবিলের সামনে বসতেই খেয়াল করে দেখলো ওর প্রয়োজনীয় জিনিসগুলো সেখানে আছে। ছেলেটাই যেগুলো করেছে নীলাশা খুব ভালো করেই জানে, কারণ সারা একবার বাইরে গিয়েছিল, তখন ঈশান ভাবিকে কী সব বলেছিল। তখনই হয়তো ঈশান সব আনতে বলেছে। আনমনে নীলাশা হেসে ফেলল। ছেলেটাকে দেখলো একবার,
বাচ্চাদের মতো করে কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে। নীলাশা ঈশানের কাছে থেকে উঠে যাওয়ার সময় কোলবালিশটা ধরিয়ে দিয়েছিল। নীলাশা নিজেকে গোছাতে ব্যস্ত। এরই মাঝে ঈশানের ঘুমটা ভেঙে যায়। উঠে বসে ম্যাডাম বউকে এরূপে দেখে হাঁ করে তাকিয়ে থাকে, কারণ কালো শাড়িতে মেয়েটাকে অসম্ভব রকম সুন্দর লাগছে, একটু বেশিই মায়াবী লাগছে। ঈশান ভুলে গেল কিসের মধ্যে দিয়ে ওদের দুজনের বিয়ে হয়েছে। তবে ভালোবাসার মানুষটাকে চোখের সামনে দেখে আর নিজেকে সামলে রাখতে পারল না। মনের ভিতর একটা অজানা আশঙ্কা আর কামনা কেমন যেন জেগে উঠল। মনে হলো বউটাকে একবার কাছ থেকে ছুঁয়ে দিতে। নিজের বউ ভেবে ঈশান এগিয়ে আসলো। যতক্ষণে ঈশান নীলাশার পিছনে এসে দাঁড়িয়েছে ততক্ষণে ম্যাডাম উঠে দাঁড়ালো। আর তখন ঈশান ওকে পিছন থেকে জড়িয়ে ধরে পেটের উপর শাড়ির নিচ দিয়ে দুহাত রেখে ঘাড়ে আর গলায় নাক ডুবিয়ে দেয়। ঈশানের এমন কাজে নীলাশা চমকে ওঠে। কতক্ষণ এমন করেছিল জানে না ঈশান, তবে কয়েক সেকেন্ড পার হতেই নীলাশার হুঁশ ফিরল। তখনই নীলাশা এক ঝটকায় ঈশানকে ছাড়িয়ে নেয়। তারপর আর পিছনে ফিরে থাপ্পড় মারার জন্য হাত উঠিয়েও নামিয়ে নেয়। তারপর কান্না ভেজা চোখে তাকিয়ে থেকে বলতে আরম্ভ করে, ঈশান, আমি তোমার কাছে সময় চেয়েছি, সেই সময়টুকু কি তুমি আমায় দেবে না? 2 দিন আগে আমার সাথে এরকম কিছু হলো, আর আজকেই তুমি আমার সাথে ওদের মতো। নীলাশা কথাগুলো বলতে ঈশান অসহায়ভাবে তাকালো ম্যাডামের চোখের দিকে। ঈশানের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। নীলাশা কথাটা সম্পূর্ণ করার আগেই ঈশান হাত জোর করে এবার বেশ খানিকটা নিজেকে ছোট মনে করে হাঁটু গেড়ে বসে পড়ে নীলাশার সামনে। মেয়েটা কয়েকবার পিছিয়ে গেল। ছেলেটা তখন অসহায় কণ্ঠে বলতে লাগলো, আমি খুবই লজ্জিত ম্যাডাম, আমার এমন একটা কাজের জন্য আমি বুঝতে পারিনি এরকম বাজে কিছু করে ফেলবো। মাফ করবেন আমাকে, আমি আর কখনো আপনার কাছে আসবো না। ভুল বুঝবেন না আমাকে। আপনাকে আপনাকে এমন করে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আসলে আপনাকে ভালোবাসি তো, তাই বিয়ের পর থেকে আপনাকে যেভাবে দেখছি সেভাবেই ভালো লাগছে। কখনো আপনার কাছে চলে এসেছি জানিই না, তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। ঈশান নীলাশার দিকে তাকাতেই খেয়াল করলো মেয়েটা মুখে হাত দিয়ে কেঁদে ফেলেছে। ঈশান ভাবলো নীলাশা হয়তো ওকে ছোট আর খারাপ ভাবছে। ঈশান ওয়াশরুমে চলে গেল। তারপর আবার ফ্রেশ হয়ে বেরোতেই দেখলো নীলাশা মুখ কালো করে বসে আছে। সকালে খাওয়া দাওয়া শেষ করে ঈশান বাসা থেকে বের হতে গেলে ভাবি বারণ করলো। ঈশান সারাদিন নীলাশার আশেপাশেই ছিল, তবে মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলেও নীলাশা ওর সাথে একটাবারও কথা বলেনি। ভাবি আর আম্মুর সাথে সবসময় আড্ডা দিয়েছে, এত সুন্দরভাবে মিশে গেছে, মনে হয়েছে এবারেরই মেয়ে। রাতে সে একইভাবে দুজনে বেডে শুয়েছে, কিন্তু আজকে ঈশান দুজনের মাঝখানে নিজের কোলবালিশ দিয়ে রেখেছিল। নীলাশা অন্যদিকে ফিরে শুয়ে আছে বলে ঈশান ওর দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, আই এম রিয়েলি সরি ম্যাডাম, আমাকে মাফ করবেন প্লিজ। একটু কথা বলেন আমার সাথে। আমি অন্যায় করেছি, তার জন্য শাস্তি দিন। তারপরও এমন চুপ করে থাকবেন না প্লিজ। আপনি এমন করে মন খারাপ করে থাকলে আমার খারাপ লাগবে। আমি বুঝতে পারিনি এরকম কিছু করে ফেলবো। ম্যাডাম, একটা সুযোগ দিন আমায়। আমি কথা দিচ্ছি আর কখনো আপনার কাছে আসবো না আপনি না বললে। ঈশান বুঝতে পারল মেয়েটা খুব বেশি কষ্ট পেয়েছে। গত 7টা দিন যাবৎ ঈশান নীলাশার সাথে কথা বলার চেষ্টা করলো, তবে মেয়েটা ওর সাথে একটাবারের জন্য কথা বলল না। ঈশান অনেকবার সরি বলার পরও মেয়েটা ওর সাথে কথা বলছে না। সেজন্যই ঈশানের নিজেরই খারাপ লাগলো। মাঝে মাঝে ইচ্ছে করে মেয়েটাকে জোর করে নিজের কাছে টেনে নিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে বলতে, আমি আপনাকে ভালোবাসি নীলাশা। এত ভালোবাসার পরেও কি আপনার একটাবার মনে হয় না যে ছেলেটা আপনাকে ঠিক কতটুকু ভালোবাসে, আর আপনি আমাকে প্রতিনিয়ত ইগনোর করে যাচ্ছেন? এরই মাঝে ভাবি ঈশানের মন খারাপ দেখে বিষয়টা জিজ্ঞেস করলে আড়াল থেকে নীলাশা খেয়াল করে ঈশান সত্যিটা বলছে কিনা, কিন্তু ঈশান এড়িয়ে যায় সবটা। তারপরও ভাবি বুঝে গেছে দুজনের মাঝখানে মিল নেই। নীলাশা যে নিজের ইচ্ছেই বিয়েটা করেনি সেটা সারা ভাবি বুঝতে পারে। নীলাশাকে অনেক বোঝানোর চেষ্টা করলে মেয়েটাও এড়িয়ে গেল। নীলাশা 1 মাস আর কলেজে যাবে না, আর নয়তোবা চাকরিটা ছেড়ে দিবে। যদি সম্ভব হয় অন্য কোনো ভার্সিটিতে কিংবা কলেজে চাকরিটা নিয়ে নেবে। তবে ঈশানের আব্বুর কড়া নির্দেশ যে ভার্সিটিতে কিংবা অন্য কোথাও জব করার দরকার নেই। জব যদি এতই করার ইচ্ছে থাকে তাহলে যেন ওদের অফিসেই যায়।
মেয়েটার মনের অবস্থাটা তেমন একটা ভালো না। তবে সপ্তম দিনের মাথায় শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বললে ঈশান বারণ করে দিল, কিন্তু 15টা দিনের মাথায় শ্বশুর আর শাশুড়ি বারবার বলার পর যেতে হলো। তবেও বাসায় গিয়ে নীলাশা ঈশানের সাথে ভালোভাবে কথা বললেও তেমন করে কথা বলে না, সবার আড়ালে কেমন যেন এড়িয়ে যায়। ঈশান নীলাশার এমন দ্বিমুখী আচরণে খুব হতাশ। নীলাশাকে বোঝাতেই পারল না ওকে ঠিক কতটুকু ভালোবাসে। অন্যদিকে সারা ভাবি ভেবেছিল বিয়ের পর ঈশানের এলোমেলো ঘোরাফেরা বিয়ের পর থেকে বন্ধ হয়ে যাবে, কিন্তু বাসায় আসার পর থেকে দেখলো ঈশানের ঘোরাফেরাটা আরও এলোমেলো হলো। কারণ বাসাতে থাকলে নীলাশা ওকে ইগনোর করে। ভাবি এসব দূর থেকেই দেখেছে। ভাবি বিষয়টা বারবার নীলাশাকে জিজ্ঞেস করলেও কখনো সবটা বলেনি। শেষে ভাবি যখন 1 মাসের মাথায় এই বিষয়টা লক্ষ্য করলো আর খুব ভালোভাবে বুঝতে পারলো ওদের দুজনের মাঝে সম্পর্কটা খুব বেশি একটা ভালো নয়, তখন ভাবি নিজে থেকেই নীলাশার কাছে আসে। দেখে নীলাশা বেডে শুয়ে আছে। ভাবি এসে সামনে বসতেই নীলাশা হাসি মুখে কথা বলতে লাগলো। আমি জানি তোদের সম্পর্কটা ঠিক না। এখন আমি বুঝতে পারছি আমার অন্যায় ছিল আমার দেবরের সাথে জোর করে তোর বিয়েটা দেওয়া। আর তাহলে তোকে এতবার করে বাঁচিয়েছি, তোকে সবসময় আগলে রেখেছে। সেজন্য ভেবেছিলাম ওর সাথে বিয়ে হলে তুই ভালো থাকবি, কিন্তু ভাবতে পারিনি যে ও জুনিয়র বলে তুই ওকে দূরে সরিয়ে রাখবি। ঈশানের মন খারাপ আর এলোমেলো ঘোরাফেরা দেখে আমি বুঝতে পারছি ওর সাথে তোর কোনো সম্পর্কই নেই। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, আর সেই মেয়েটা যদি ছেলেটার ভালোবাসা বুঝতে পারে তাহলে বারবার তাকে ওই ছেলেটার বাসায় ফিরে আসবে। আর তোরা স্বামী স্ত্রী যদি তোদের মাঝে ভালোবাসা থাকতো তাহলে ঈশান সকাল সকাল বাসা থেকে বেরিয়ে যেত না, আর সন্ধ্যার সময় বাসায় ফিরতো না। বারবার তোকে ফোন করতো। দিনের মধ্যে একটাবার আমি দেখিনি ঈশান কখনো তোকে ফোন করেছে। তুই হয়তো এমন কিছু করেছিস বা বলেছিস যার জন্য ছেলেটা তোর সাথে জোর জবরদস্তি করে কথাও বলতে চায় না। তবে এখন আমার নিজেরই লজ্জা লাগছে নীলাশা, যে জোর করে তোর আমার দেবরের সাথে বিয়েটা দিয়েছিলাম। এটা কথা জানিস তো, আমার যদি কোনো বোন থাকতো ওর থেকে যদি বয়সে বড় হতো না, তারপরেও আমি চেষ্টা করতাম ঈশানের সাথে আমার বোনের বিয়েটা দেওয়ার জন্য। তারপরেও ভুলেও তোকে জোর করতাম না। ঈশান সেদিন তোকে বাঁচিয়েছে, শুধু তোকে আত্মসম্মানের হাত থেকে বাঁচায়নি, বরং একটা নতুন পরিচয় তৈরি করে দিয়েছে। ছেলেটা তোকে ঠিক কতটুকু ভালোবাসলে এরকম করতে পারে তুই একটা বার ভাবিসনি? তোকে আমার কিছু বলার নেই নীলাশা। তবে এটুকু বলবো, আমি যেটা জানতে পেরেছি আমার শ্বশুর শাশুড়িকে সেটা জানতে দিস না, আমি ওদের সামনে ছোট হয়ে যাব। নীলাশা সারার কথাগুলো ভেবে চুপ করে রইল। সারা বিরক্তি নিয়ে সেখান থেকে চলে গেল। নিজের বান্ধবীর এরকম একটা কাজের জন্য নিজেরই লজ্জা লাগছে। সারা জানে না কখনো এই সম্পর্ক ঠিক হবে কিনা। আবু ঈশানকে প্রায়ই বকাঝকা করতে থাকে, আর ঈশান মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে সবটা শুনে রুমে চলে আসে। নীলাশা বিয়ের 1 মাসের মাথায় শেষ কয়েকটা দিনে খেয়াল করলো ঈশান এখন আর ওকে জোর করছে না কথা বলার জন্য। এই কয়েকটা দিনে ছেলেটা যে কতবার ওকে সরি বলেছে আর কতবার ওকে ভালোবাসে সেটা প্রকাশ করেছে সেটা অগণিত। ঈশান বাইরে গেলেই নীলাশার জন্য চকলেট, আইসক্রিম, চিপস যা যা নীলার পছন্দ সেগুলো এনেছে। মেয়েটা বাচ্চাদের মতো এগুলো খায়, সেগুলো এনেছে। তবে নীলাশা কখনো এসব নিজের হাতেও নিয়ে দেখেনি, যার জন্য ঈশানের খারাপ লেগেছে। 1 মাসের মাথায় সেদিন নীলাশা সারা রাত ঘুমোতে পারেনি, এসব নিয়ে ভেবেছে। পরদিন সকালে যখন ঈশান বাসা থেকে বেরোবে ঠিক তখনই নীলাশা বলতে লাগলো, আমার বাসায় যেতে ইচ্ছে করছে, আমাকে একটু বাসায় দিয়ে আসবি ঈশান? ঈশান নীলাশার দিকে তাকালো। মেয়েটা মাথা নিচু করে আছে, তাইও বলতে লাগলো, রেডি হয়ে নিন, আমি ড্রপ করে দেব। ঈশান নীলাশাকে নিয়ে দুপুরের দিকে বেরোলো। নীলাশা সারা রাস্তায় ঈশানের সাথে কয়েকবার কথা বলার চেষ্টা করেছে, তবে ঈশান আজকে নিজে এড়িয়ে গেছে। ম্যাডাম আজকে বারবার ঈশানের দিকে তাকাচ্ছে। ছেলেটা তারপরও একটাবারের জন্য নীলাশার দিকে তাকাচ্ছে না। ঈশান তো ভেবেই নিয়েছে আর ওদের সম্পর্ক ঠিক হবে না। নীলাশাকে সেদিন ওরকমভাবে টাচ করার কারণেই হয়তো ওকে মাফ করতে পারছে না। খারাপ লাগছে এটা ভেবেই, যাকে এতটা ভালোবাসে সে ওর ভালোবাসাটা বোঝার চেষ্টাই করলো না। ঈশান নীলাশার বাসার সামনে এসে গাড়িটা থামালো। মেয়েটা যখন নেমে যাবে তখন ঈশান ওর পার্সটা হাতে নিল।
নীলাশা অবাক চোখে তাকালো। ঈশান পার্সে কতগুলো টাকা ওর ব্যাগে রেখে তারপর জিপারটা লাগিয়ে দিয়ে হাতে দিল। নীলাশা এরই মাঝে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে। ও বলতে লাগলো, এগুলো প্রয়োজন ছিল না, আমার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা আছে। আপনার হাজব্যান্ড এতটা অকর্ম নয় যে কিছু করে না। আপনি চোখে দেখেন না, তাই মনে হয় যে কিছু করে না। এটা আমার দায়িত্ব। ইচ্ছে হলে রাখবেন, না হলে চকলেট আইসক্রিমগুলোর মতো অবহেলা করে ফেলে দিবেন। নীলাশা মাথা নিচু করে হাত মোচড়াতে লাগলো। তখন ঈশান চলে যেতে নিলেই বলল, কি হলো, তুমি আসবে না? না, যেদিন মন থেকে ডাকবেন সেদিন আসব। আমার এর থেকে বেশি দূর হবার ইচ্ছা কিংবা অধিকার কোনোটাই নেই। ও হ্যাঁ, আপনার যদি বাসায় যাওয়ার ইচ্ছা হয়, আব্বু, ভাইয়া কিংবা আমাকে ফোন করলে যে কেউ এসে নিয়ে যাবে। ঈশান বাসায় চলে গেল। গত এক সপ্তাহ দুজনের মাঝে না কথা হয়েছে আর না দেখা হয়েছে। আম্মু আর ভাবি বারবার জিজ্ঞেস করলেও আম্মুকে ঈশান মিথ্যা কথা বলেছে। তবে ভাবিকে এড়িয়ে যেতে পারেনি। ভাবি ঈশানের চোখ মুখ দেখে বিষয়টা বুঝে ফেলেছে। ঈশান শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনে থেকে নিজেকে নিজেই লুকিয়ে রেখেছে। অন্যদিকে নীলাশা একা বাসায় এসেছে দেখে আম্মু অনেকবার অনেক কথাই জিজ্ঞেস করেছিল। নীলাশা কোনো কিছুই বলেনি। সপ্তম দিনের মাথায় সেদিন দুপুরে ঈশান বাসায় এসে খাবার খাচ্ছিল। এরই মাঝখানে ভাবি অনেক কথাই বলল, তবে ঈশান চুপ করেছিল। আজকাল ছেলেটা চুপচাপ হয়ে গেছে, কেমন যেন কথাই বলতে চায় না। অন্যদিকে নীলাশার ঘুম ভাঙল খুবই অস্বস্তি আর ভয় নিয়ে। ঘুম থেকে উঠেই দেখতে পারে ঘেমে নিয়ে একাকার। মেয়েটা ভাবতেও পারেনি এরকম একটা বাজে স্বপ্ন দেখবে। একটু আগেই খাওয়া দাওয়া করে এসে শুয়েছিল নীলাশা, কারণ রাতে আজকাল ঘুমোতে পারে না। কী সব চিন্তা করে। ঈশানের সাথে এরকম অনিচ্ছাকৃত বাজে বিহেভ করে ফেলেছে, তার উপর ওর সাথে কথা বলছে না দেখে এখন নিজেরই গিল্টি ফিল হচ্ছে। ছেলেটাকে কিভাবে বলবে কিংবা কিভাবে ওর সাথে কথা বলা শুরু করবে সেটাই ভাবতে পারছে না। এত দিন ধরে ইগনোর করে এখন আবার নিজেরই খারাপ লাগছে। এসবই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল। তারপর ঘুমের মাঝেই দেখলো ঈশান বড়সড় একটা অ্যাক্সিডেন্ট করেছে। ওর অবস্থা খুবই খারাপ। এরপরে নীলাশা চিৎকার দিয়ে উঠে ঘুম ভেঙে যায় নীলাশার। ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। পাশে থাকা গ্লাস থেকে পানিটা নিয়ে ঢকঢক করে খেয়ে নেয়। তারপর আশেপাশে ফোন হাতড়ে দেখে বেলা 3টে বাজে। নীলাশা এক মুহূর্ত দেরি করে না, ভাবতে থাকে আর দূরত্ব নয়, অনেক হয়েছে ইগো আর জেদের খেলা, বেঁকে বসে থাকা। এখনও যদি চুপ করে থাকে আর ছেলেটাকে অবহেলা করে তাহলে এরকম কিছু হতে পারে। যাকে ভালোবাসে আর যাকে এতদিন ধরে দূরে সরিয়ে রেখেছে সেই ছেলেটা তো ওকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তাহলে তার ভালোবাসার সাথে নিজের মিশে যেতে কিসের এত শঙ্কা আর লজ্জা? কথাগুলো ভেবেই নীলাশা ঈশানের নাম্বারে কয়েকবার কল করলো। ঈশান মাত্র এসে শুয়েছিল। এরই মাঝে নীলাশার নাম্বার থেকে কল দেখে অবাক চোখে তাকালো। তারপর বেশ কিছুক্ষণ চুপ করে থেকে যখনই ফোনটা রিসিভ করে তখন ওপাশ থেকে শুধু কান্নার শব্দটা ভেসে আসতে লাগলো। ঈশান কোনো প্রশ্ন করার আগে নীলাশা বলতে লাগলো, কোথায় তুমি? আর ফোন ধরতে এত সময় লাগে কেন? ঈশান, আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে, তুমি এক্ষুনি আমার কাছে আসো না প্লিজ। আমার ভালো লাগছে না কিছু। ঈশান, কি হয়েছে আপনার? এরকম কান্নাকাটি করছেন কেন? আর এমন করে কথা বলছেন যে কিছু হয়েছে? আব্বু আম্মু কিছু বলেছে নাকি অন্য কিছু হয়েছে? আমাকে বলেন। আর কাঁদছেন কেন? আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি ঈশান, আমার ভয় লাগছে। তুমি একটু আসো না প্লিজ, আমি এখনই তোমাকে দেখতে চাই। তুমি তুমি প্লিজ আমার কাছে আসো একবার। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। তারপর আধা ঘন্টার মধ্যেই নীলাশার বাসার সামনে এসে বাইকটা পার্ক করেই কলিং বেল দিল। নীলাশার আম্মু এসে দরজা খুলে দেয়। বাইকের শব্দ পেয়ে নীলাশা দৌড়ে নিচে আসে। তারপর ঈশানকে দেখেই আম্মুর সামনেই জড়িয়ে ধরে। শাশুড়ির সামনে এরকম একটা পরিস্থিতিতে পড়ে ঈশান বিব্রত হলো, কিছু বলতেও পারল না। নীলাশার আম্মু সেখান থেকে তাড়াহুড়ো করে চলে গেল। ভাবলো মেয়ে হয়তো জামাইকে মিস করছিল কিংবা ঝামেলা হয়েছিল দুজনের মাঝে, সেজন্যই হয়তো এখন মান অভিমান ভেঙেছে। ঈশান উপায় না পেয়ে মেয়েটাকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় কিছুক্ষণ চুমু দিল। তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আরে কান্না করছেন কেন? আমি ঠিক আছি। বাজে স্বপ্ন দেখেছেন বলেছিলেন, কি দেখেছিলেন আমায় বলেন। না না, কিছু কিছু বলবো না। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না।
আমাকে সবসময় এমন করে জড়িয়ে ধরে রেখো? বলো, আমাকে খুব ভয় লাগছে ঈশান। আরে বাবা, কিচ্ছু হয়নি তো আমার। দেখেন, ঠিক আছে আমি। এখন অন্তত একটু শান্ত হন। আমি বলছি তো আমি ঠিক আছে। আম্মুর সামনে কেউ এরকম করে? আমার ভয় লাগছিল। আমি আর তোমাকে দূরে রাখতে চাই না। তুমি বলো বেবি, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? বলো প্লিজ সোনা। রুমে চলেন, তারপর বলছি। আমি ঠিক আছি। এখানে কোনো পাগলামি করবেন না। আপনার আব্বু যে কোনো সময় আসতে পারে। নীলাশা কিছুতেই ঈশানকে ছাড়বে না। ছেলেটা উপায় না পেয়ে বউটাকে কোলে তুলে নেয়। ঈশান নীলাশার রুমে যাওয়ার সময় আবারও শাশুড়ির সামনে পড়লে ওর শাশুড়ি তেমন কিছু বলল না। নীলাশা ঈশানের বুকের মাঝে মুখ লুকিয়ে রেখে ফুপিয়ে কাঁদছে। ঈশান নীলাশার রুমে এসে দরজাটা লাগিয়ে দিল। নীলাশা এখনও ওর গলা জড়িয়ে ধরে বুকের মধ্যে ফুপিয়ে যাচ্ছে। ঈশান মেয়েটাকে এনে যখনই বেডে বসাতে যাবে তার নীলাশা ওকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। উপায় না পেয়ে মেয়েটাকে কোলের মধ্যে বসাতে হলো। তারপর এক হাতে কোমর জড়িয়ে ধরে যখনই মুখের পাশে হাত রাখতে যাবে তার আগেই নীলাশা ওর পিচ্চি বরের সারা মুখে চুমু দেয়। ঈশান অবাক হয়ে মেয়েটার এরকম কর্মকাণ্ডে কিছু বলবে তার আগেই নীলাশা একবার আদুরে কণ্ঠে ফুপিয়ে বলতে লাগলো, বেবি, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? তুমি কোথাও যাবে না আমাকে রেখে? এখন থেকে শুধু আমাকেই ভালোবাসবে। তোমার যা ইচ্ছে, যা চাই সেটাই হবে। তুমি তুমি আমাকে প্রতিনিয়ত আদর করবে, আমাকে সবসময় ভালোবাসবে, তারপরে আমার থেকে দূরে যাবে না। বলো। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। না না, কিছু হয়নি, পরে বলবো। এখন আমাকে জড়িয়ে ধরে রাখো। আর তুমি আমাকে ভালোবাসো না? বলো শোনা। আরে বাবা, বাসি তো, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। কিন্তু আপনি তো। আমি অনেক ভালোবাসি তোমাকে, অনেক বেশি ভালোবাসি আমার পিচ্চি জামাইটা। তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই তো ডেকে নিয়েছি। যাবে না আমাকে রেখে কোথাও। ঈশান নীলাশাকে শান্ত করার চেষ্টা করলো। শেষে মেয়েটা নিজে ওর ঠোঁটের সাথে ঠোঁট মেলালো। ঈশান বুঝতে পারলো মেয়েটা এখন শান্ত হয়েছে। এতদিনের দেরি করাটা কিংবা ধৈর্য ধরাটা সফল হয়েছে। ঈশান নীলাশাকে এক হাতে কোমর আর এক হাত মুখের পাশে রেখে কিস করতে লাগলো। ভালো থাকুক ভালোবাসা। আজকে এই পর্যন্তই শেষ করি, কারণ এরপর যেটা হবে সেটা ওদের মাঝেই থাকুক। আবেগে ইমোশন আর এরকম ভয় পেয়ে থাকলেও হয়তো ঈশান ওর বউটাকে এখন কাছে পাবে। আর যেটা হবে সেটা ওদের মাঝেই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।